আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপফুলি আল্লাহর রহমতে প্রত্যেকে খুবই ভালো আছে। আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বাচ্চা কাচ্চারা কি অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? আমাকে ঠিকঠাক মতো শুনতে পারতেছো কিনা, দেখতে পারতেছো কিনা, অল ক্লিয়ার রয়েছে কিনা? যদি সবকিছু ঠিকঠাক থাকে, অর্থাৎ দেখা যায়, বোঝা যায় এবং শোনা যায়, আমাকে একটু কাইন্ডলি জানাই দিবা। জি ভাইয়া, অল ক্লিয়ার রয়েছে, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে, অনেকে দেখতে পাচ্ছি। শরীফুল ইসলাম চলে এসেছে, তার পরবর্তীতে দত্ত, তারপরে আপন, সাদিয়া আক্তার বুশরা, না শাকরিয়া আক্তার বুশরা, রোবেয়া আক্তার, তিশরা, তিশা খান, তার পরবর্তীতে সাকারা ইসলাম, আনিয়া, তারপর নুসরাত জাহান, তার পরবর্তীতে হচ্ছে আল মাহদি, তার রুবাইয়া আক্তার, তারপরে আমান হোসেন, অনেকে দেখতেছি যারা যারা তৃষা খান, কাজী, তার পরবর্তীতে তাহমানা, তানভুয়া, তুহা, এত নাম, কঠিন নাম কেন বাবা তোমার? তারপর আরিয়াকে দেখতে পাচ্ছি, সাকিয়া, তৃষা দত্ত, তারপর শরীফুল আলম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, যারা যারা আজকের ক্লাসে মাত্র জয়েন করলাম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে তোমাদের সাথে আমার একটা খুব ইম্পর্টেন্ট ক্লাস, নেক্সট ক্লাস থেকে তোমাদের সিয়াম ভাইয়া ইনশাল্লাহ চলে আসবে। আজকের ক্লাস তোমাদের সাথে স্পেশাল করে রাখতে চাই। আজকের ক্লাসে আমরা খুব মজার কিছু জিনিস পড়বো, অসওয়াল্ডের লঘুকরণ সূত্র পড়বো, অনেক মজার মজার বিষয় টিষয় দেখবো আর কি। সো যাই হোক, তোমরা সবাইকে রেডি কিনা, সবাইকে আমার ভয়েসটা শুনতে পারতেছো কিনা, সবাইকে অল ক্লিয়ার কিনা একটু আমাকে বলো তো ভাইয়া। সবাই ভয়েস থেকে শুরু করে সবকিছু অল ক্লিয়ার কিনা? আমার নাম নুসরাত জাহান, তোমার নাম নিয়েছি, মিমি তোমার নামও নিয়েছে, সাদিয়া আক্তার আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ আব্বাস সামি, আমার বাসায় সবাই ভালো আছে। আমি তোমাদের উপরে একটু হতাশ। কেন হতাশ ভাইয়া? আমি গতদিন এসিডের তীব্রতা বের করার কিছু রুলস শিখাই দিয়েছিলাম। তার মধ্যে একটা রুলস দিয়ে আমি আমার গ্রুপের মধ্যে একটা পোস্ট দিয়েছিলাম, যেখানে একজন বাদ দিয়ে কেউ আসলে উত্তর করতে পারো নাই, সবাই ভুল উত্তর দিয়েছ। আমি যে রুলসটা লিখে দিয়েছিলাম, জিনিসটা এরকম ছিল যে জৈব এসিডে এসিডে হ্যালোজেন বেশি, কি ছিল? হ্যালোজেন বেশি ছিল, বেশি, তার তীব্রতা বেশি। মনে আছে তোমাদের? এইটা কথা কার কার মনে আছে বলো? তার তীব্রতা তুলনামূলকভাবে কি? তার তীব্রতা তুলনামূলকভাবে বেশি। কি বলেছি? যে অ্যাসিডে হ্যালোজেন বেশি তার তীব্রতা তুলনামূলকভাবে অ্যাকচুয়ালি বেশি। কিরকম ছিল ভাইয়া বলো তো? যেমন হ্যালোজেন মানে কি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যে কোনো কিছু হতে পারে। যেমন আমি যদি এখানে লিখি CH3, CC, এটা একটা ধরো অর্গানিক কম্পাউন্ড, একটা চিন্তা করো। আর একটা ধরো আমি এখানে চিন্তা করলাম Cl2CH3, আর একটাকে আমি চিন্তা করলাম ClCH2, এরকম যদি কিছু কম্পাউন্ড দেখি, ভালো করে খেয়াল করো। এখানে হ্যালোজেনের সংখ্যা আছে আমার 3টা, এখানে হ্যালোজেনের সংখ্যা আমার 2টা, এখানে হ্যালোজেনের সংখ্যা কিছু নেই মানে একটা। আমি বলছি যে হ্যালোজেন যদি আমার বেশি হয়, তার তীব্রতাটাও তুলনামূলকভাবে কি হবে? বেশি হবে। রাইট? তাহলে এখানে কার তীব্রতা সব থেকে বেশি বলো? হ্যালোজেনের সংখ্যা এখানে দেখা যাচ্ছে ভাইয়া 3টা, এখানে হ্যালোজেনের সংখ্যা দেখা যাচ্ছে 2টা, এখানে হ্যালোজেনের সংখ্যা দেখা যাচ্ছে একটা। তাহলে এখানে একটা, এখানে 2টা, এখানে 3টা। ফারদিন ভাইয়া কি বলেছে? ফারদিন ভাইয়া বলেছে যেখানে হ্যালোজেনের সংখ্যা তুলনামূলকভাবে বেশি, তার তীব্রতাটাও তুলনামূলকভাবে বেশি। তাহলে এখানের মধ্যে কার তীব্রতা বেশি? এইটা, তারপর এইটা, তারপর এইটা। এইটা কি তোমাদের সবার মনে আছে? কার কার মনে আছে একটু হাত তুলো তো, বলো দেখি। মনে আছে তোমাদের এই পড়া? হ্যাঁ, গত দিনের ক্লাসের সাথে আজকের ক্লাসের সম্পর্ক নাই, একটুও পড়াই নেই, একটুও এখনো পড়াইনি ভাইয়া, জাস্ট গত দিনের পড়াগুলো রিভাইজ করতেছি। এই পড়াগুলো তোমাদের মনে আছে বলো তো ভাইয়া? বলো তো, বলো 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 বলো। তোমাদের মনে আছে? ঠিক আছে, ফার্স্ট এডটা বেশি, রাইট, ঠিক আছে। সো চলো দেখি, একটা তোমাদের এমসিকিউ প্রশ্ন দিয়েছিলাম, এই এমসিকিউটার উত্তর দেখি কতজন স্টুডেন্ট করতে পারো। এটা আসলে রাজশাহী ইউনিভার্সিটিতে এসেছিল, বাট ইউনিভার্সিটির প্রশ্ন হলে কি, শিখাইছি তো আমি তোমাদেরকে। দেখি কারা একটু মাথার বুদ্ধি রেখে উত্তর দিতে পারো।
শিট, ভুল কুইজ দিয়ে দিছি। দেখি কয়জন আমার ফাঁদে পা দাও দেখি একটু। না সমস্যা নেই, আগের ক্লাস না করতে পারলেও সমস্যা নেই। কে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হইছো বলো দেখি, দেখি একটু। ভাইয়া কে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হইছো একটু, আমি এখানে নামটা তুলতে চাই। যারা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছো তাদের নাম আমি এখানে সুন্দর করে তুলতে চাই। বলো দেখি কে ফার্স্ট হইছো, কে কে ফার্স্ট হইছো, কে সেকেন্ড হইছো এন্ড কে থার্ড হইছো। নামগুলো আমি একটু সম্মানের সহিত এখানে তুলতে চাই। বলো তো দেখি কে ফার্স্ট হইছো, বলো দেখি। র্যাঙ্ক 6 না, বলো দেখি কে ফার্স্ট হইছো আসলে, বলো দেখি কে ফার্স্ট হইছো। ফার্স্ট হইছো কে এখানে, বলো দেখি। আব্দুস সামি কয় ভুলের র্যাঙ্ক, কি বলে না বলে। ফার্স্ট সেকেন্ড থার্ড গুলো একটু বলো, নামগুলো একটু বসাই এখানে, একটু বসাই। অথচ কে হইছে একটু নামগুলো বলো যে ভাইয়া আমি ফার্স্ট বা আমি সেকেন্ড। কখনো কি নাম লিখেছি তোমাদের, বলো বলো। পিএইচ এর মান বের করতে হবে না, বলো আমি থার্ড। সাবাস। মিথিলা, মিথিলা 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 হইছে কি, ফার্স্ট হইছো না থার্ড হইছো? সাবাস সাবাস। মিথিলা না, মিথিলা কি হইছো? মিথিলা তুমি কি হইছো বলো। সিয়াম তুমি কি হইছো? না লিডার বোর্ড এখানে দেখা যায় না আমার, এখানে এখন আগে লিডার বোর্ড দেখা যায় তো এখন দেখা যায় না। আমিন হইছে ফার্স্ট, আচ্ছা ঠিক আছে। আমিন তো কোনো কথা বলতেছে না। থার্ড হইছে মনে হয় মিথিলা, রাইট রাইট, ঠিক আছে। সেকেন্ড কে হইছো? ইয়াসমিন, ইয়াসমিন ইয়াসমিন। তাদের সবার জন্য করতালি দাও। আমরা তাদের সবার জন্য, তাদের আত্মার জন্য একটা করে তালি দিব, বুঝছো? ভাইয়া দেখো, পিএইচ এর মান যখন কমে, সর্বনিম্ন মানে কি? সর্বনিম্ন মানে পিএইচ এর মান যত কম হবে ওই এসিডটা তত বেশি শক্তিশালী হয়। 9-10 পড়েছো না? পিএইচ এর মান 5 আর পিএইচ এর মান 1, কোনটা বেশি শক্তিশালী? পিএইচ এর মান 1 যেটাতে। তার মানে এখানে সর্বনিম্ন মানে কি, স্ট্রং এসিড কোনটা সেটাকে জিজ্ঞেস করছে। কি বলেছে? স্ট্রং এসিড। এখন আমি তোমাদেরকে শিখাইছি ভাইয়া যে যেই এসিডে হ্যালোজেনের সংখ্যা তুলনামূলকভাবে বেশি সেটার আসলে শক্তিটা বেশি। এখন আমার কিছু বাচ্চা কাচ্চা এখানে দেখছে কোনো হ্যালোজেন নাই, এখানেও কোনো হ্যালোজেন নাই, এখানেও কোনো হ্যালোজেন নাই, মাঝখান দিয়ে এখানে 3টা হ্যালোজেন। তাহলে ফারদিন ভাইয়া বলছে হ্যালোজেন যেখানে বেশি সেটা শক্তি তো বেশি। হায় রে পোলাপান, ভাই তুই বলতো আমি কি কখনো বলছি লাস্টে যদি সিএইচও থাকে এটা কি কখনো অ্যাসিড হইতে পারে? লাস্টে সিএইচও থাকলে কি কখনো অ্যাসিড হয়? হ্যাঁ বলো তো বাবারা, এইটা কি, এটা লাস্টে ওএইচ, অ্যালকোহল কি কোনো অ্যাসিড? এটা তো কোনো অ্যাসিডই না রে বাবা। সিএইচও, অ্যালডিহাইড কি কোনো অ্যাসিড? অ্যাসিডই তো না, এটা কোনো অ্যাসিডই না ভাই। তার পরবর্তীতে সিএইচও, এটা কি কোনো অ্যাসিড? ভাই এটা তো কোনো অ্যাসিডই না। তো যেটা অ্যাসিড না সেটার হ্যালোজেন দ্বারা দেখাই দিবি? মানে ধরো তোমার বাপ তোমারে বলছে যে যাও বাবা বাজারে গিয়ে গরুর মাংস কিনে নিয়ে আসো। তুমি বাজারে গিয়ে যদি বলো যে মাংস যেহেতু কিনতে বলছে, গরুর কিনতে বলছে নাকি খাসির কিনতে বলছে নাকি মুরগির কিনতে বলছে নাকি কিসের কিনতে বলছে আমি তো বুঝি না। মাংস যেহেতু কিনতে বলছে একটা মাংস কিনে নিয়ে গেলেই হইছে। তোমারে তো আগে এসিডটা চিনতে হবে, এখানের মধ্যে এসিড কোনটা? এখানের মধ্যে এসিডটা একটাই রে বাবা। এখানের মধ্যে এসিড কয়টা? এসিড এখানে একটা, সেটা কি? এটা এই যে দেখো COOH, একটাই এসিড আছে। তাহলে উত্তর হচ্ছে এইটা, একটা এসিড থাকলে সে তার সাথে তো কারো মারামারি নাই। এদের জন্য আমরা সবাই হাততালি দিই।
সবাই হাততালি দেই, তোমরা জয়যুক্ত হয়েছ। তোমাদের পতাকা দিলাম, পতাকা দিলাম, পতাকা দিলাম। আমার সোনার বাংলা কেমিস্ট্রি করে দিলা ধ্বংস। চলো খাতা কলম নিয়ে রেডি হও। আমি ইচ্ছা করে আসলে ওই যে ডি নাম্বারটা দিছি, দেখলাম যে কে কে আসলে বলবে। অনেকে বলেন আমি ফার্স্ট হইছি, দেখি কে ফার্স্ট হইছে। চলো চলো এবার আমরা শুরু করি। সো আজকের ক্লাসের পড়ানোর টপিক অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, এটা পড়বো। তার আগে আমরা কিছু দুইটা ছোট্ট ছোট্ট টপিক মানে কভার করতে পারিনি আগের ক্লাসগুলোতে, ওইটা আগে কভার করে আসি। দেখো এই ট্রাম দুইটা তোমরা আগে শুনেছো, খাতার মধ্যে লিখে ফেলো তো বাবারা। কি ট্রাম বাবা? অম্লের ক্ষারকত্ব বা ক্ষারকের অম্লত্ব। কে কে শুনেছো এই দুইটা ট্রাম? কি বলেছে? অম্লের ক্ষারকত্ব অথবা ক্ষারকের অম্লত্ব। নাম শুনেছো কখনো? মানে দেখো ভালো করে খেয়াল করো, এই জিনিসটাকে আমি যদি একটু দুষ্টামি করে বুঝাই, ভাই এটা মানে এই টপিকটা না একটু দুষ্টামি টপিক, তাই বলবো তোমার আম্মু অথবা হচ্ছে আব্বু অথবা হচ্ছে তোমার সাউন্ডটা যদি একটু বাড়ানো থাকে একটু কমিয়ে দিও। এই টপিকটা একটু দুষ্টামি করে শিখলে স্টুডেন্টদের মনে থাকে, বাট ওই লেভেলের দুষ্টামি না, আমরা সবকিছু বজায় রাখবো। যেমন এখানের মধ্যে দেখো অম্লের ক্ষারকত্ব, ক্ষারকের অম্লত্ব, এই মানেটা কি? মানে চিন্তা করো, একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করে, তো হতে পারে একটা ছেলে দুইটা মেয়েকে পছন্দ করে, হতে পারে তিনটা মেয়েকে পছন্দ করে, হতে পারে চারটা মেয়েকেও পছন্দ করে। হ্যাঁ হতে তো পারে আসলে, রাইট? সেম একই ভাবে একটা মেয়ে কি করতে পারে? একটা ছেলেকে পছন্দ করতে পারে, দুইটাও করতে পারে, তিনটাও হতে পারে, চারটাও হতে পারে, মানে পছন্দ আসলে বলতেছি। সেম একই ভাবে এখন তো অনেকে একদম খুশি, ইয়ে ভাই ফাজলামি কম কর, পড়া বুঝছে। দেখ অম্লের ক্ষারকত্ব মানে অম্ল কয়জন ক্ষারককে পছন্দ করে, বুঝছো? মানে এটা চিন্তা করো, অম্লের বউ, এটা কি অম্লের বউ কয়টা? অম্লের বউ কতজন? বুঝছো আমার কথা? সেম একই ভাবে ক্ষারক, এই যে দেখো ক্ষারকের অম্লত্ব মানে ক্ষারকের জামাই কতজন? বুঝতে পারছো আমার কথা? বুঝতে পারছো? সাবাস। সো এই জিনিসটা এভাবে না বুঝলে হয় কি ভাইয়া, মানে তুমি চাইলে এমনি মনে রাখতে পারো, স্টুডেন্টরা মনে রাখতে পারে না। সো জিনিসটা আমি তোমাকে বলি আসলে এখানের মধ্যে প্রথমে যে জিনিসটা পড়বো এটা দেখো ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে অম্লের ক্ষারকত্ব। কি বলেছে টপিকের নাম? টপিকের নাম বলেছে অম্লের ক্ষারকত্ব। মানে একটা অম্ল কতগুলো ক্ষারকে প্রশমিত করতে পারে। ভালো করে বুঝো আমার কথা, একটা অম্ল, বুঝো বুঝো ভালো করে বুঝো, একটা অম্ল কতজন ক্ষারকের জীবনকে ধ্বংস করে দিতে পারে, বুঝছো আমার কথা? যেমন এখানে দেখো এক মোল কোন, বুঝো, এক মোল কোন অম্ল দ্বারা যত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড পূর্ণ প্রশমিত হয়, ক্ষারকের ওই মোল সংখ্যাকে ওই অম্ল বা অ্যাসিডের ক্ষারকত্ব বলে। এই জিনিসটা আসলে বুঝতে একটু প্যারা খাবা যতক্ষণ না তুমি মানে জিনিসটা একদম বেসিক সহকারে বুঝবো, বুঝছো? ভালো করে বুঝছো। এখানে দেখো ভালো করে খেয়াল করো, আমি এখানের মধ্যে প্রথম টার্মটা কি ইউজ করছি? অম্লের। তাহলে প্রথমে তোমাকে অম্ল লিখতে হবে। ধরো একটা অম্ল, আমি যে কোনো ক্ষার দিয়ে এর জীবনে কতজন মেয়ে আছে সেটাকে আমি সরাইতে পারবো না বা গুনতে পারবো না। যেমন আমার হাইড্রোক্সাইড এখানে একটা, আমাকে এরকম একটা কনস্ট্যান্ট জিনিস দিয়ে গুনতে হবে। হাইড্রোক্সাইড দেখো একটা আছে, হাইড্রোক্সাইড আছে একটা। তাহলে এই অ্যাসিডটাকে, যে কোনো অ্যাসিড কতটুকু ক্ষারের সাথে কতগুলো ক্ষারকে বিক্রিয়া করবে এটা পরিমাপ করার জন্য ক্ষারটা ফিক্সড। ওই ক্ষার হইতে হবে হয়তোবা সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড। যেমন এখানে দেখো, এই যে দেখো ভালো করে খেয়াল করো, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা বিবাহ সম্পূর্ণ করি, বলতো এখানে আমার কি তৈরি হবে? লবণ এবং পানি তৈরি হবে। আচ্ছা, এই যে রাসায়নিক বিক্রিয়াটা হইলো, তুমি আমাকে একটা কথা বলো তো, সহজ সোজা সাপটা কথা বলো তো বাবা। এখানের মধ্যে এক মোল মানে একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড
একটা সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করছে না, তার মানে বুঝতে হবে একটাকে যেহেতু, তার মানে এখানে বুঝতে হবে তাই হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষারকত্ব হলো 1। মানে যতগুলো সোডিয়াম হাইড্রোক্সাইডকে কোন একটা অ্যাসিড প্রশমিত করতে পারে তার ক্ষারকত্ব হচ্ছে তত। মানে ওই যে বললাম, এ আসলে কয়জন মেয়ে মানুষকে পছন্দ করে, কয়জন বান্ধবীকে পছন্দ করে, একজনকে পছন্দ করে, তাই এই অ্যাসিডটার ক্ষারকত্ব হচ্ছে 1। বুঝাইতে পারছি বল? এ যেহেতু একজনকে পছন্দ করে তাই এর এই অ্যাসিডটার ক্ষারকত্ব কত? 1। বুঝাইতে পারছি কি পারি নাই বলো? বলো 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 বলো, বুঝাইতে পারছি কিনা বলো? বলো বলো বলো, বুঝাইতে পারছি নাকি পারি নাই বলো? ক্লিয়ার সবাই? সবাই কি বুঝতে পারছো নাকি ঝামেলা আছে বলো? ঠিক আছে, দেখো ভালো করে খেয়াল করো। এখানে যেমন দেখো, এখানের মধ্যে একটা কথা বলছে, সালফিউরিক অ্যাসিড তার জীবন দশায় 2টা বিবাহ সব সময় করে। কি বলেছি? সালফিউরিক অ্যাসিড 2টা বিবাহ কেমন করে করে চল আমি দেখাই। ধরো একটা আমি সালফিউরিক অ্যাসিড এখানে লিখলাম, দেখো ভালো করে খেয়াল করো। সালফিউরিক অ্যাসিডের সাথে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দাও, দেখো সবসময় সোডিয়াম হাইড্রোক্সাইডেরই বিক্রিয়া দিবা। দেখো ভালো করে খেয়াল করো, কি উৎপন্ন হবে? সোডিয়াম এবং সালফেট মিলে এখানে সোডিয়াম সালফেট তৈরি হবে এবং সাথে পানি, এটা তোমাদের 9-10 এর রাসায়নিক বিক্রিয়া, পানি তৈরি হবে। এখন আমি সমতা করার জন্য এখানে যেহেতু 2টা সোডিয়াম, তাহলে আমি এখানে 2 দিয়ে গুণ করে দিব। বুঝাইতে পারছি? এখন তুমি আমাকে একটা সহজ কথা বলো তো ভাইয়া, এই যে এখানের মধ্যে সালফিউরিক অ্যাসিডটাকে দেখতেছো, এ কয়জনের মনকে নষ্ট করলো বলো তো? এই জীবনে কতজন কি বিবাহ করবে? 2জনকে না? ভালো করে বুঝছো, 2জনকে না? দেখো এই যে অ্যাসিড, এই যে দেখো এই যে বলছে এই যে অ্যাসিড, এটা একটা অম্ল, এর ক্ষারকত্ব মানে কি? এ কয়জন ক্ষারের সাথে বিক্রিয়া করবে? ক্ষারকত্ব মানে এ কয়জন ক্ষারের সাথে বিক্রিয়া করবে, কিন্তু ওই ক্ষারটা অবশ্যই হইতে হবে একটা হাইড্রোক্সাইড যুক্ত ক্ষার, হয়তোবা পটাশিয়াম হাইড্রোক্সাইড অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড। যেমন ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে 2টা হাইড্রোক্সাইড, ওটার সাথে বিক্রিয়া করলে হবে না তোমার ম্যাথ বা ক্যালকুলেশন মিলবে না। তাহলে এখানে দেখো এর কেন ক্ষারকত্ব 2? কারণ এই সালফিউরিক অ্যাসিডটা কয়জন সোডিয়াম হাইড্রোক্সাইডের মনকে নষ্ট করেছে? 2জনকে কষ্ট দিয়েছে। বুঝাতে পেরেছি? বুঝাইতে পারছি কিনা বলো? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই যে দেখো এই অ্যাসিডটার নাম কি কেউ বলতে পারবা? বলো তো। H3PO4, এটার নাম হচ্ছে ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। এখন বলছে এই ফসফরিক অ্যাসিডের অম্লত্ব হলো 3। কেন আসলে এর অম্লত্ব 3? ফসফরিক অ্যাসিড এ কেন কয়জনের মন নষ্ট করবে বলো? 3জনের। দেখো কিভাবে ভাই, দেখো ভালো করে খেয়াল করো। আমি যদি ফসফরিক অ্যাসিড লিখি H3PO4 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এখানে কি হবে ভালো করে বুঝছো? লিখাগুলো এত বাঁকা বাঁকা হয় কেন? জীবনের মতো লিখাও বাঁকা হয়ে যাচ্ছে। দেখো ভালো করে খেয়াল করো, এই যে দেখো ভালো করে বুঝছো, এখানের মধ্যে দেখো তো 3টা হাইড্রোজেনকে 3টা সোডিয়াম এসে রিপ্লেস করবে। কিরকম ভাইয়া? এই যে দেখো PO4 এর মতোই থাকবে। এখানে যে 3টা হাইড্রোজেন ছিল না, এই 3টা হাইড্রোজেনকে এখানে সোডিয়াম 3টা এসে একে এসে রিপ্লেস করে ফেলবে। তাহলে জিনিসটা কিরকম হবে একটু খেয়াল করো ভাইয়া। 3টা সোডিয়াম কিভাবে আসলে রিপ্লেস করবে, এখানে জিনিসটা কি তৈরি হবে চলো দেখাই। এই যে দেখো Na3PO4, তাহলে এখানে যেহেতু 3টা সোডিয়াম, আমার সমতা করার জন্য এটার সামনে আমাকে 3 দিতে হবে, এবং তাহলে এই পাশে আসলে তৈরি হবে 3 মোল পানি।
পানির আসলে আমরা সমতাগুলো না করতেছি, প্যারা নাই। এখন দেখো ভালো করে খেয়াল করো, এই জায়গার মধ্যে দেখো ভাইয়া একটা ফসফরিক অ্যাসিডকে তিনটা সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতেছে না? কয়জনের সাথে বিক্রিয়া করতেছে? 3 জনের সাথে। তাই এর আসলে অম্লত্ব হচ্ছে 3, কারণ এই তিনটা অম্লকে প্রশমিত করতেছে। কয়জনকে নষ্ট করতেছে? 3 জনকে, তিনটা ক্ষারকে সে নষ্ট করে দিতেছে। বুঝাইতে পারছি? বলো দেখি, বলো দেখি। সবাই বলো বুঝছো কিনা? সবাই বলো বুঝছো? সেম একই ভাবে দেখো, এটার নাম কি? এটার নাম হচ্ছে ফসফরাস অ্যাসিড। এর আগেরটা ছিল ফসফরিক অ্যাসিড, এটা হচ্ছে ফসফরাস অ্যাসিড। দেখো ভালো করে খেয়াল করো, ফস কি করতেছি, ফসফরাস অ্যাসিড, ফসফরাস, ফসফরাস অ্যাসিড। তাহলে ফসফরাস অ্যাসিড দেখো একটা মজার ব্যাপার কি জানো, দুইটা যৌগই দেখো, একটা হচ্ছে H3PO4, এই যে দেখো H3PO4, পরেরটা কি? জাস্ট H3PO2। মজার ব্যাপারটা দেখো, এখানের মধ্যে হাইড্রোজেন ছিল 3টা, এখানেও হাইড্রোজেন 3টা, এখানে ফসফরাস একটা, এখানেও ফসফরাস একটা, জাস্ট অক্সিজেন আগের থেকে একটা জাস্ট কমে গেছে, যার কারণে নামটাও চেঞ্জ হয়ে গেছে। আগে অক্সিজেন 4টা অক্সিজেন থাকলে মনে রাখবা ফসফরিক অ্যাসিড, 3টা অক্সিজেন মনে রাখবা ফসফরাস অ্যাসিড। তাহলে ফসফরাস অ্যাসিডের ক্ষারকত্ব কত বলো তো বাবা? ক্ষারকত্ব 2। কেমনে দেখো আমি তোমাকে দেখাই। H3PO3, এটার সাথে আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিই, তাহলে এখানে কি হবে দেখো ভাইয়া, ভালো করে খেয়াল করো। এই জায়গাটাতে, আগের জায়গাটাতে না PO4 এই পার্টটুকু আসছিল, যার কারণে এখানের মধ্যে যে সোডিয়ামটা ছিল, এই যে এখানের মধ্যে যে সোডিয়ামটা ছিল, ধরো এখানের মধ্যে যে সোডিয়ামটা ছিল, আরে কি করে না করে, এই যে দেখো ভালো করে খেয়াল করো, এই যে PO4, শুধু PO4 ছিল, আর সামনে কে আসছিল? সামনে 3টা সোডিয়াম চলে আসছিল আগে। বাট এবার কি হবে জানো, এবার আর শুধু সোডিয়াম আসবে না, সরি শুধু ফসফরাস আসবে না, ফসফরাসের সাথে আরেকটা জিনিস আসবে। সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে HPO3। যার কারণে হবে কি জানো, এখানের মধ্যে দেখো 3 মাইনাস ছিল, মানে একটা হাইড্রোজেন, মানে সবগুলো হাইড্রোজেন এখান থেকে 3টা হাইড্রোজেন সরার কারণে, দেখো 3টা হাইড্রোজেন সরার কারণে এখানের মধ্যে 3টা সোডিয়াম আসছিল, কিন্তু এখানের মধ্যে না 3টা না 2টা হাইড্রোজেন সরবে। কয়টা হাইড্রোজেন? এই যে 3টার মধ্যে 2টা হাইড্রোজেন সরবে, যার কারণে একটা হাইড্রোজেন শুধুমাত্র এর সাথে থাকবে, এই যে HPO3। আর তাহলে এখানের মধ্যে কয়টা সোডিয়াম আসবে? 2টা সোডিয়াম আসবে। কয়টা? 2টা, যার কারণে এখানের মধ্যে তোমার হবে Na2, আর এখানের মধ্যে 2 মোল পানি। সো এখানের মধ্যে যেহেতু 2টা সোডিয়াম, সমতা করার জন্য আমি সামনে কত দিয়ে গুণ করব? 2 দিয়ে, যার কারণে আসলে এটার পার্থক্য, বা এটার যদিও বা 3 ছিল, এটা হবে 2। বলো দেখি বুঝতে পারছো কিনা, বলো দেখি। হ্যাঁ, সব সময় মানে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের পরবর্তীতে, মানে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড চেঞ্জ করে পটাশিয়াম হাইড্রোক্সাইডও দিতে পারো, সমস্যা নেই, বাট হাইড্রোক্সাইড একটা থাকতে হবে। ধরো তুমি যে কোনো হাইড্রোক্সাইড ব্যবহার করতে পারবা, ব্যাপারটা এমনটা হবে না। মাপার জন্য একটা হাইড্রোক্সাইড থাকতে হবে। যেমন এই যৌগগুলোর ক্ষেত্রে আমি বলতে পারি ভাইয়া তুমি চাইলে হ্যাঁ লিথিয়াম হাইড্রোক্সাইড, তারপরে পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ রুবিডিয়াম হাইড্রোক্সাইড, তারপরে সিজিয়াম হাইড্রোক্সাইড, মানে প্রত্যেক ক্ষেত্রে দেখো মজার বিষয় যে এই যে দেখো একটা করে হাইড্রোক্সাইড আছে। কয়টা করে হাইড্রোক্সাইড? একটা করে হাইড্রোক্সাইড। কয়টা করে হাইড্রোক্সাইড? একটা করে হাইড্রোক্সাইড। বুঝছো? সো একটা হাইড্রোক্সাইড দিয়ে পরিমাপ করব। আচ্ছা শেষেরটা বুঝো নাই, সমস্যা নেই, আমি তোমাকে বুঝাচ্ছি। শেষেরটা কিছু না,
এই সবাই কি তুলে নিয়েছো? আমি শেষেরটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি, শেষেরটা বুঝিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। দেখো শেষেরটা যারা যারা বুঝো নাই তাদের জন্য আমি একদম ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিলাম। দেখো জিনিসটা কি, H3PO3 এই যৌগটা, রাইট? এখন মজার বিষয় দেখো, এই যৌগটাকে যদি তুমি ভাঙো, এটা বুঝো, এটা বুঝলে ইজি হবে। এই যে যৌগটাকে ভাঙলে এরকম একটা যৌগ পাওয়া যায়, H PO3-2 এবং এখানে একটা হাইড্রোজেন আয়ন পাওয়া যায়। একটা না, সরি, দুইটা হাইড্রোজেন আয়ন। মানে এই জিনিসটাকে বুঝো, এটা 9-10 এর পড়াশোনা ছিল যদিও বা, কোনো সমস্যা নেই, আমি দেখা দিচ্ছি। এইটাকে ভাঙলে এই জিনিসটা পাওয়া যায়। এই জিনিসটাকে তুমি নিচে একটা বিক্রিয়া করবা, দেখো ভালো করে খেয়াল করো। এই জিনিসটাকে তুমি লিখতেছো এখানে, এই যে দেখো তুমি লিখতেছো H3PO3, এটার সাথে কার বিক্রিয়া করবা? সোডিয়াম হাইড্রোক্সাইডের রাসায়নিক বিক্রিয়া করবা। খুবই ভালো কথা। দেখো তো ভাইয়া, এই যে যৌগটা, এটাকে ভাঙলে কি কি পাওয়া যায়? HPO3-2। মানে তুমি এই জিনিসটাকে ভাঙলে কি পাবা? এই জিনিসটাকে ভাঙলে পাবা HPO3-2 পাবা, সাথে একটা হাইড্রোজেন প্লাস পাবা। মানে হয় কি, এখানে যেহেতু -2, এখানের মধ্যে এই যে দেখতেছো না সোডিয়াম, এই যে সোডিয়ামটা দেখতেছো না, এই সোডিয়ামটা আসলে এই যে এটার সাথে রিঅ্যাকশন করবে। কয়টা সোডিয়াম এখানে আসবে ভাইয়া? কয়টা সোডিয়াম আসবে? যেহেতু এখানে -2, তাই এখানে দুইটা সোডিয়াম আসবে, যার কারণে তুমি এখানের মধ্যে লিখবা, এই যে দেখো HPO3, এখানে দুইটা সোডিয়াম আসবে। কেন দুইটা সোডিয়াম? কারণ এখানে দুইটা মাইনাস আছে, যতগুলো মাইনাস ততগুলো সোডিয়াম এসে সেটাকে মাইনাসটাকে প্রশমিত করবে। তাহলে এই যে এই জন্য এখানে দুইটা, যার কারণে এখানে যেহেতু আমি দুইটা সোডিয়াম দিচ্ছি, যার কারণে সমতা করার জন্য এটার সামনে 2 দিব, যার কারণে এইটার ক্ষারকত্ব হচ্ছে 2। না আর লাগবে না, অ্যাসিডের তীব্রতার ক্রম আর কিছু লাগবে না। বলো 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 বলো, সবাই কি বুঝতে পারছো? বলো, সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার নাকি ঝামেলা আছে? বলো। বলো। আর এখানের মধ্যে যে হাইড্রোজেনের পার্টটা আছে, এখানের মধ্যে যে দুইটা হাইড্রোজেন থাকবে, এই দুইটা হাইড্রোজেনের সাথে দুইটা হাইড্রো অক্সাইড এসে 2 মোল পানি। বলো দেখি বুঝেছো কিনা? ভেরি গুড, সাবাস সাবাস। তার মানে এইটা না এডমিশনে অনেক বেশি আসে ভাইয়া। এই দুইটা জিনিস না পরীক্ষায় তোমাকে কনফিউজড করবে, মনে রাখবা। এই যে দেখো, এই যে এই দুইটা জিনিস কি করলাম, এই যে দেখো, এই দুইটা জিনিস তোমার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন ভাইয়া? কারণ এই দুইটা কনফিউজিং, পরীক্ষায় বারবার এমসিকিউতে এই জিনিসগুলো বহুবার এসেছিল। কিসে এসেছিল? এমসিকিউতে এসেছিল বারবার। বুঝছো আমার কথা? সো এইটার ক্ষারকত্ব কত এটা মনে রাখবা, এটার ক্ষারকত্ব কত এটা মনে রাখবা। ক্লিয়ার? ভেরি গুড। এইগুলো কিন্তু কোথায় আসবে মনে রাখবা ভাইয়া ভালো করে, এইগুলো তোমাদের এমসিকিউ এর জন্য সুপার ডুপার টুপার হুপার সর্বোচ্চ পরিমাণ ইম্পর্টেন্ট। ডেফিনিশনের স্লাইড এইগুলো এইটা হাজারিনাক স্যারের বই থেকে নেওয়া ভাইয়া, হাজারিনাক স্যারের বই থেকে কপি পেস্ট করছি। সো বইয়ের মধ্যে এগুলো লেখা আছে, বইটা একটু পড়বা। হাজারিনাক স্যারের বই, হাজারিনাক স্যারের বইয়ের মধ্যে এগুলো লেখা আছে, বুঝছো? যে কোনো স্যারের বইয়ের মধ্যে ঢুকলে এটা বুঝে যাবে, বুঝছো? ঠিক আছে, ভেরি গুড। চলো আমরা আরো বুঝি। দেখো যারা বুঝতে প্যারা হচ্ছে আরো দুই একটা উদাহরণ দাও, তাহলে বুঝতে পারবে। দেখো অ্যাসিডের মতো, বুঝছো, অ্যাসিডের মতো অম্লধর্মী অক্সাইডের ক্ষারকত্ব আছে। আচ্ছা এখানের মধ্যে অনেকে বুঝবেই না ভাইয়া অম্লধর্মী অক্সাইড মানেটা কি। অম্লধর্মী অক্সাইড কারা? এটা কিন্তু তৃতীয় অধ্যায়ে পড়া হয়েছে, তৃতীয় অধ্যায়, তৃতীয় চ্যাপ্টারে পড়ানো হয়েছে, বুঝছো? অম্লধর্মী অক্সাইড চেনো? কোনগুলো অম্লধর্মী অক্সাইড কেউ কি বলতে পারবা? যে ভাইয়া অম্লধর্মী অক্সাইড কোনগুলো, কেউ কি বলতে পারবা? শুনো আমি তোমাকে বলি, অধাতু,
ধাতব অক্সাইডকে অম্লীয় অক্সাইড বলা হয়। কি অক্সাইড বলা হয়? অম্লীয় অক্সাইড বলা হয়। কি বলা হয়? অম্লীয় অক্সাইড বলা হয়। কাকে বলতো ভাই? অধাতব অক্সাইডকে অম্লীয় অক্সাইড বলা। অধাতব মানে কি? অধাতু যারা। যেমন আমি তোমাকে বলি কার্বন একটা ধাতু না অধাতু বলতো? দেখো দেখো যে কোনো একটা তুমি অধাতু লিখো, অধাতু, তার সাথে তুমি একটা অক্সিজেনের বিক্রিয়া করো, অক্সিজেনের বিক্রিয়া করো, যেটা পাবা সেটা হচ্ছে অধাতব অক্সাইড। কি অক্সাইড? অধাতব অক্সাইড। যেমন দেখো আমি তোমাকে বলি, উদাহরণ আছে অনেক, হাজার খানেক উদাহরণ আছে। চিন্তা করো যে আমি একটা অধাতু কার্বনকে চিন্তা করো, ওর সাথে অক্সিজেনের বিক্রিয়া দিয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি করলাম, তাহলে এই কার্বন ডাই অক্সাইডকে বলবো অধাতব অক্সাইড, কারণ একটা অধাতুর সাথে অক্সিজেন যুক্ত হলে অধাতব অক্সাইড তৈরি হয়। সেম একই ভাবে ধরো ফসফরাস একটা অধাতু, অক্সিজেনের সাথে বিক্রিয়া করলো, ফসফরাস পেন্টা অক্সাইড গঠন করলো। আমি সমতা করতেছি না ভাই, আমি সমতাতে যাইতে চাই না, তাহলে এখানের মধ্যে অধাতব অক্সাইড বলবো। বুঝতে পারছো? সেম একই ভাবে সালফার, এটা ওর সাথে অক্সিজেনের বিক্রিয়া কি হবে? সালফার ডাই অক্সাইড, এটাও একটা অধাতব অক্সাইড। ক্লোরিন, এটার সাথে অক্সিজেন বিক্রিয়া করো, Cl2O7 তৈরি হয়, এটাও একটা অধাতব অক্সাইড। তোমাদের কি মনে পড়ে ভাই? আমি কিন্তু সমতা করতেছি না, সমতা করতে গেলে বলবে ভাই এই সমতাটা আবার বুঝান না। সমতা তো এখন পড়াইতে গেলে তো বাবা, আজকে ক্লাসের টপিকটা সমতাকরণ না, আজকের ক্লাসের টপিক অন্য কিছু। তা আমি তোমাদেরকে বাইরে এসে বুঝিয়ে দিলাম। যারা যারা অধাতব অক্সাইড বলতে কি বুঝায় এই জিনিসগুলো ভুলে গিয়েছো, তৃতীয় চ্যাপ্টারের পড়া ছিল। কেমন? আসো এবার আসো আমরা দেখি। যেমন এখানের মধ্যে দেখো তোমাকে একটা কথা জিজ্ঞেস করেছে বা বলেছে, আসলে ওরা কি বলেছে ভাইয়া? বলেছে কার্বন ডাই অক্সাইডের ক্ষারকত্ব হলো 2। তার ক্ষারকত্ব 2 কিভাবে বুঝবো? ওই যে বলেছি, তুমি কার্বন ডাই অক্সাইডের সাথে কার বিক্রিয়া করবা বলতো? যারই ক্ষারকত্ব বের করতে বলুক না কেন, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার দ্বারা বিক্রিয়া করবা। কেউ কি বলতে পারবা কার্বন ডাই অক্সাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া কি তৈরি হয়? যারা জানো না, 9 ছিল, 9-10 ছিল, এটা ওই যে বেকিং পাউডার বা বেকিং সোডা তৈরি করতে জানো, সোডিয়াম কার্বনেট তৈরি হয়। সোডিয়াম কি তৈরি হয়? কার্বনেট। আচ্ছা বলো তো এখানে কয়টা সোডিয়াম? 2টা ভাইয়া। এখানে কয়টা? 1টা, যার কারণে কি করব? 2 দিয়ে গুণ করব। তাহলে দেখো এই যে আমার কার্বন ডাই অক্সাইডটা এখানে আছে, এই যে কার্বন ডাই অক্সাইড কয়টা সোডিয়ামের সাথে বিক্রিয়া করছে? 2টা, যার কারণ এটার ক্ষারকত্ব হচ্ছে 2। বলো দেখি বুঝাতে পেরেছে কিনা? বলো 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 বাবা। বলো বলো বুঝতে পেরেছো কিনা বলো। সবাই কি ক্লিয়ার? আমি কি পরেরটাতে যাব? সবাই কি ক্লিয়ার? ভেরি গুড। এবার আসো, এইটা একটু মনোযোগ দিও, নয়তো বা এটা সমতা ধরো বুঝার দরকার নেই আপাতত, আমি তো সমতাকরণ করতে আসিনি। নয়তো তোমাদের সমতা বুঝাই যাবে 9-10-এ। দেখো এইটার নাম কি জানো? এটার নাম হচ্ছে ফসফরাস পেন্টা অক্সাইড। এটা যেহেতু পিতে কি বোঝানো হয়? পিতে বোঝানো হয় ফসফরাস, পিতে বোঝানো হয় ফসফরাস, আর অক্সিজেন মানে এই যে 5টা অক্সিজেন জন্য পেন্টা অক্সাইড। এটার সাথে আমি কি করব? এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করব। এখন দেখো ভাই একটা জিনিস তো বুঝতেছই, যার ক্ষারকত্ব যত ততগুলোর সাথে বিক্রিয়া করে, এগুলো মুখস্থ রাখতে হবে, এগুলো মুখস্থ রাখতে হবে। সো দেখো এই যে দেখো এখানে কত, দেখো তো কয়টা বলো তো সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে? 6টা না? এটা তো দেখেই বুঝতেছো। কয়টা? কয়জনের সাথে বিক্রিয়া করবে? 6 জনের সাথে বিক্রিয়া করবে। তাহলে 6 জনের সাথে যদি আমার বিক্রিয়া করে তাহলে কি তৈরি করবে বলো? Na3, এই যে দেখো Na3PO4,
এখানে যেহেতু ফসফরাস ছিল 2টা, জাস্ট সমতাকরণের জন্য 2 দিয়ে গুণ করছি। এবার দেখো ভালো করে বুঝো এখানে 6 কিভাবে হয়েছে আমি তোমাকে একটু বুঝাই বলি প্রথম থেকে বুঝাই বলি। এই যে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ফসফরাস পেন্টাঅক্সাইডের বিক্রিয়া তোমরা সচরাচর করো নাই। হয় কি এই যে সোডিয়ামের সাথে এই ফসফরাস পেন্টাঅক্সাইড যদি রিঅ্যাকশন করে, এই যে দেখো Na3PO4 এই জিনিসটা তৈরি হয়। মজার বিষয় হচ্ছে ভাইয়া এখানে তো ফসফরাস 2টা, এখানে তো ফসফরাস 1টা, তাই আমি এখানে 2 দিয়ে গুণ করে দিলাম, ভালো কথা। তাহলে এখানে যখন তুমি 2 গুণ করে সমতা করলা, সোডিয়ামের সামনে আগে থেকেই ছিল 3, এখানে হইলো 2 দিয়ে গুণ, 3 দুগুণ 6, সমতা করার জন্য 6 দিয়ে গুণ করতে হবে। যার কারণে দেখো এই যে জিনিসটা তুমি দেখতে পাচ্ছো ফসফরাস পেন্টাঅক্সাইড কয় মোলের সাথে রিঅ্যাকশন করলো, 6 মোলের সাথে, যার কারণে আসলে এর ক্ষারকত্ব হচ্ছে 6। বলো দেখি, মনোযোগ দাও ভাইয়া তাহলেই বুঝবা, মনোযোগ দাও তাহলেই বুঝবা। বিক্রিয়াগুলো না বুঝার কারণ হচ্ছে তোমার বেসিক ক্লিয়ার না। তোমার বেসিক এইগুলো তো 9-10 এর বিক্রিয়া ভাই, তুমি যদি এখন কার্বন ডাই অক্সাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া না বুঝো, 9-10 এর বিক্রিয়া বুঝতে হবে, যোজনী বুঝতে হবে, তাহলে তো একটু বিপদ। কেউ যদি বলে ভাইয়া সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়ায় সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয় এইটা বুঝান, সম্ভব না। 9-10 এর পড়া এইগুলো। এই যে এই বিক্রিয়াগুলো তোমরা বলো তো ভাইয়া এই বিক্রিয়াগুলো কি এখনের পড়া? হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের কেউ বিক্রিয়া না বুঝে, এখন তো বিক্রিয়া আউট আউট বাবা আউট। সবাই বুঝতে পারছো কি বুঝো নাই বলো? সবাই ক্লিয়ার? এইগুলো সব কোথায় পাবো? হাজারিনাক স্যারের বইয়ে পেয়ে যাবা। এগুলো সব কই পাবা? এই যে জিনিসগুলো পড়াচ্ছি, কেউ যদি খুলে থাকো হাজারিনাক স্যারের বই, পেজ নাম্বারটা বলে দিতে পারো, এগুলো সব হাজারিনাক স্যারের বইয়ে আছে। দেখো এবার আসো ক্ষারকের অম্লত্ব। এবার আগেরটার উল্টাটা, একটা ক্ষার কতগুলো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, বুঝছো আমার কথা? ক্লিয়ার? এবার একটু জিনিসটা উল্টা, এতক্ষণ কি ছিল? অম্লের ক্ষারকত্ব ছিল, এবার ক্ষারকের অম্লত্ব। খাতায় তুলো তো টার্মটা, এবার তুলো। এতক্ষণ ধরে কি করছিলাম? সবগুলো জায়গায় সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করছি, মানে একটা হাইড্রোক্সাইডকে কতগুলো অ্যাসিড প্রশমিত করতে পারে এটা নিয়ে আলোচনা করছি। বাট এবার যেটা করব সেটা কি, সেটা হচ্ছে সেটা কি নিয়ে ভাইয়া বলতো? ক্ষারকের অম্লত্ব। মানে একটা ক্ষার কতগুলো অ্যাসিডকে বিনষ্ট করতে পারে, শেষ করে দিতে পারে, ভেনিশ করে দিতে পারে। বুঝতে পারছো? বুঝতে পারছো? দেখো ভালো করে খেয়াল করো, এখানের মধ্যে প্রশ্ন কি বলছে? প্রশ্ন এখানে জিজ্ঞেস করেছে, দেখো বলছে 1 মোল কোন ক্ষারক দ্বারা যত মোল একক্ষারীয় অম্ল। একক্ষারীয় অম্ল মানে কি সবসময় মনে রাখবে, একক্ষারীয় অম্ল মানে হচ্ছে যেখানে একটা হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন আছে। একটা হাইড্রোজেন আছে মানে কি? যেমন আমি তোমাকে বলতে পারি একক্ষারীয় অম্লের নাম মনে রাখবা হাইড্রোক্লোরিক অ্যাসিড, বা মনোপ্রোটিক, ওই মনো মানে একটা, যেমন হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা একটু মনে রাখবা ভাই, এগুলো পরীক্ষায় আসে। যদি আমাকে বলতো দ্বিক্ষারীয় অম্ল, সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। একক্ষারীয় অম্ল মানে কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। এগুলোর নাম মুখস্থ রাখবা। একক্ষারীয় অম্ল, এগুলো বেসিক জিনিস। এক ক্ষারীয় অম্ল মানে যেই অম্লে একটা হাইড্রোজেন আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তার পরবর্তীতে দ্বি ক্ষারীয়, এগুলো খাতে একটু নোট রাখো ভাইয়া, এগুলো কথার মাইন্ড পেজ দিতে পারে। সেটা হচ্ছে 2টা অ্যাসিড আছে, H2SO4। বুঝতে পারছো? এই 2টা একটু মনে রাখবা, এটা মাঝে মাঝে ম্যাথে এই 2টা কথা বলে দেয়, বুঝছো? এই 2টা কথা বলে দেয় আসলে, যে ভাইয়া একক্ষারীয় অম্ল কোনটা, দ্বিক্ষারীয় অম্ল কোনটা। তার মানে এবার মজার বিষয়টা দেখো ভালো করে, এটা না সরিয়ে বোঝার দরকার নেই, তুমি বিক্রিয়ার সাহায্যে বুঝো। দেখো এখানের মধ্যে আমি যদি কখনো সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে
হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া করি আগের মতো, তাহলে কি তৈরি হবে? সহজ না, 9-10 এর বিক্রিয়া না? তাহলে এখানে কি হবে? সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি তৈরি হবে। এবার মজার বিষয়টা দেখো। আচ্ছা তুমি আমাকে বলো তো, 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলো না? এইটার 1 মোলের সাথে এটার 1 মোলের বিক্রিয়া হলো। কি হইলো বলো তো ভাইয়া? এখানে কি হইলো? এইটার 1 মোলের সাথে এইটার 1 মোল বিক্রিয়া হলো। এইটাই বলছে যে ভাইয়া একটা ক্ষার যতগুলো হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করতে পারে সেটাই আসলে ক্ষারকের অম্লত্ব। জিনিসগুলো একটু কনফিউজিং, বাসায় প্র্যাকটিস করতে করতে ইজি হবে। তার মানে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া হইলো, কয়টা হাইড্রোক্লোরিক অ্যাসিড কে প্রশমিত করছে? একটা না, তাই এটাকে ক্ষারকের অম্লত্ব বলা হয়েছে। বুঝাইতে পারছি? যেমন এখানের মধ্যে একটা প্রশ্ন দেখো, এখানের মধ্যে দেখো, ক্যালসিয়াম অক্সাইডের অম্লত্ব হলো 2 অথবা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অম্লত্ব হলো 3, অ্যালুমিনিয়াম অক্সাইডের অম্লত্ব হলো 3, এই যে দেখো, বা 6। এই যে জিনিসগুলো কিভাবে নির্ধারণ করব সবার ক্ষেত্রে? এই যে দেখো, এখানে তুমি কি করবা? ক্যালসিয়াম অক্সাইড এটার সাথে কার বিক্রিয়া করবা? ওই একটা হাইড্রোজেন যার আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। সেম ভাবে এখানে দেখো, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এটার সাথে তুমি কার বিক্রিয়া করবা? শুধু একটা হাইড্রোজেন যুক্ত অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড। সেম একই ভাবে এখানে দেখো, অ্যালুমিনিয়াম অক্সাইড এটার সাথে তুমি কার বিক্রিয়া করবা? হাইড্রোক্লোরিক অ্যাসিড। এর আগে আমরা তুলনা করছি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে, কিন্তু এবার কি করতেছি? যেহেতু অম্লত্ব বের করতেছি, অম্লত্ব বের করতে গেলে অম্ল দিয়ে টেস্ট করতে হয়। আবারও বুঝছো, অম্লত্ব বের করতে গেলে অম্ল দিয়ে টেস্ট করব, ক্ষারকত্ব বের করতে গেলে ক্ষার দিয়ে টেস্ট করব। বুঝাইতে পারছি? স্লাইড পাবা, সমস্যা নেই। আল্লাহ, এই যে নাও আগের স্লাইড, এই যে নাও ধরো। এগুলো সব বইয়ে আছে বাবা, এগুলো হাজারিনাক, এগুলো লিখিও না, এগুলো হাজারিনাক স্যারের বইয়ে সরাসরি লিখা, হাজারিনাক স্যারের বইয়ে সরাসরি পাবা। এ হইছে? এ তৃষা দত্ত, তোমার হইছে? বলো সবার হইছে কিনা। লিখতে হবে না, এগুলো সব লিখা আছে বইয়ে, এখন বুঝো। ঠিক আছে, ডান। আসো, জাস্ট কি করব? টেস্ট করব। দেখো ভাইয়া, এটা সিম্পল, যত সিম্পল ভাবে নিবা তত। 9-10 এর বিক্রিয়া, এই যে দেখো, ক্যালসিয়ামের যোজনী হচ্ছে +2, সে যদি ক্লোরিনের সাথে বিক্রিয়া করে এখানে কি হবে বলো ভাইয়া? ক্যালসিয়াম ক্লোরাইড হবে। তো এখানে মজার বিষয় দেখো, এখানে ক্লোরিন কয়টা? 2টা ক্লোরিন। এখানে ক্লোরিন তো একটা, সমতা করার জন্য 2 দিয়ে গুণ করবো। এখান থেকেই তো বুঝলা যে ভাইয়া এই যে একটা মাত্র ক্যালসিয়াম হাইড্রোক্সাইড 2টা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, যতগুলো অম্লর সাথে বিক্রিয়া করবে তার অম্লত্ব আসলে তত। যেহেতু 2টা অম্লের সাথে বিক্রিয়া করছে তাই তার অম্লত্ব হচ্ছে 2। সহজ। সেম একই ভাবে এখানের মধ্যে যদি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি ক্লোরিন বিক্রিয়া করে, অ্যালুমিনিয়াম কত প্লাস? 3+, তাহলে 3টা ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে। 9-10 এর পড়াশোনা, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, রাইট? তাহলে এখানে দেখো তো কয়টা ক্লোরিনের সাথে বিক্রিয়া করলো? 3টা। এখানে ক্লোরিন আছে একটা, তাই আমি 3 দিয়ে গুণ করব। তার মানে কি বুঝলাম? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড 3টা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, তাই আসলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অম্লত্ব হলো কত? 3। একদম ইজি জিনিস ভাইয়া, বুঝছো? একদম ইজি জিনিস। সেম একই ভাবে দেখো, ভালো করে খেয়াল করো, সেম একই ভাবে এখানে দেখো, অ্যালুমিনিয়াম অক্সাইড, এখানে অ্যালুমিনিয়াম, এই যে দেখো আগের মতোই অ্যালুমিনিয়াম +3, তাহলে কি হবে? এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড গঠিত হবে। ভালো কথা ভাইয়া, কিন্তু এখানে তো অ্যালুমিনিয়াম 2টা আছে, এই 2টা সমতা করার জন্য 2 দিয়ে গুণ করলাম। এখন দেখো, অ্যালুমিনিয়াম এখানে 2টা বানাইতে গিয়ে
ক্লোরিন 3 দুগুণ 6টা হয়ে গেল, যার কারণে এখানে একটা ক্লোরিন আমি যদি 6 দিয়ে গুণ করি তাহলে কি হবে, 6টা ক্লোরিন হবে। বুঝাইতে পারছি কয়টা ক্লোরিন হবে, 6টা ক্লোরিন হবে। যার কারণে আমি এখানে কি বলতে পারি বলো, ভালো করে বুঝছো, 3 দুগুণ 6টা ক্লোরিন। এ কয়টা আসলে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করে, 6টা, যার কারণে এর অম্লত্ব হচ্ছে 6। মানে যে যতগুলো অ্যাসিডকে নষ্ট করতে পারে তার অম্লত্ব তত। ওরে বাবা, অম্ল কারা কিভাবে বুঝবো, আল্লাহ হালদার তুমি নাই, তুমি তুমি নাই বাবা। এই বয়সে এসে সে জিজ্ঞেস করে অম্ল কারা, এসিড যদি না চিনো রে বাবা। আমি কিতার মধ্যে জ্ঞান ডালতেছি, আমি কিতার মধ্যে জ্ঞান ডালতেছি রে, অতই হালদার। এসিড মুখস্থ করো। বলে অম্ল কারা চিনবো কিভাবে, এ বয়সে এই কথা জিজ্ঞেস করলো। মরে যাই মরে যাই, কটিলা মরে যাই রে, মরে যাই মরে যাই। সবাই বুঝছো, এইগুলো না এমসিকিউ এ আসবে, বুঝছো, এইগুলো কিসে আসবে, এগুলো এমসিকিউ এ আসবে। ফারদিন ভাইয়ের কথা বিশ্বাস না হলে বুঝবা পরে। ঠিক আছে, চলো এবার নেক্সট টপিকে যাব। এগুলো সবগুলো হাজারিন আক্তারের বইয়ে পাবা, গুয়ো স্যারের বইয়ে পাবা, লিঙ্কন স্যারে পাবা, মাস্টার বুকে পাবা, সবকিছুতেই পাবা ইনশাআল্লাহ। চলো পড়াশোনা করি। দেখো তো তোমাদের বইয়ের মধ্যে একটা নতুন টার্ম, যেটা হচ্ছে পানির আয়নিক গুণফল বা পানির অটো আয়নীকরণ। এই টপিকটা খুঁজে পাইছো কিনা দেখো তো, এই টপিকটা আছে, দেখো 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 ভালো করে খুঁজো। দেখো পানির ওরে অথই হালদার বলে আপনার সুরেলা কথাগুলো শুনতে চাইছিলাম। আরে হালদার মনটা ভরে গেল রে, টিচারকে এমন ভাবে তেল দিস। ওরে তেলের দাম কি বাংলাদেশে এমনি বাড়তেছে, তেল দিস না, তেল দিস না, ফারদিন ভাইয়ারা তেল দিস না। দেখো পাইছো কিনা, নতুন টপিকে যাব, নতুন টপিক পড়বো, সেটা হচ্ছে পানির আয়নিক গুণফল। আজান দিচ্ছে, আমরা একটু চুপ থাকি।
দেখো এখানে কিছু কথা বলছে, এখান থেকে ওই ঘুরে ফিরে এমসিকিউ আসবে, জিনিসগুলো বুঝে রাখো। সেটা হচ্ছে বিজ্ঞানী কোলরাস ও হেড উইলার বলছে পানির পরিবাহিতা মানে কি, পানির মধ্য দিয়ে কারেন্ট যায় কি যায় না? অবশ্যই পানি কারেন্ট পরিবহন করে, বুঝছো? যদি কখনো পানি, দেখো আমার মনে আছে এখনো, আমি যখন ছোট্ট ছিলাম, বুঝছো, আমি যখন ছোট্ট ছিলাম তখন ওয়াটার হিটারে পানি গরম করতে দিছিল আম্মু। তো আম্মু ওয়াটার হিটারে ওয়াটার হিটার মানে তো বুঝো ভাইয়া, কারেন্টের লাইন লাগাই দিয়ে ওই পানি গরম হতে থাকে আর কি। ওয়াটার হিটার মানে পানির হিটার, পানি গরম হতে থাকে। ভালো কথা। তো আমার মা আমারে বলছে যে পানিটা গরম হয়েছে কিনা দেখ, গোসল করতে যাবি। পানি বক 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 করে ফুটতেছে এমনি। ভালো কথা। আমি কি করছি, পানি গরম কিনা দেখার জন্য কারেন্ট দিয়া ভাই লাইন চলতেছে পানির, দিছি আঙ্গুল ঢুকায়। ভাই যে আমারে কাঁপুনিটা এমনি শুরু হয়ে গেছিল শরীর, মানে আমারে যে কারেন্ট শটটা দিল রে বাবা, এমন মানে এমন একটা কারেন্ট শট দিল, মানে আমার ইন্না নিল্লাহি, আমি ভাই বাইচা গেছি আল্লাহর অশেষ রহমতে সেই যাত্রায়, বুঝছো? সো মজার বিষয় হচ্ছে পানি কিন্তু তড়িৎ পরিবহন করে, বুঝছো আমার কথা? পানি কি করে? তড়িৎ পরিবহন করে, বুঝছো? হ্যাঁ ওই আর কি, যাই হোক। সো এইটাই বলছে যে পানি কতটুকু তড়িৎ পরিবহন করে। সো এখন বলছে অতি বিশুদ্ধ পানি অতি সামান্য বিদ্যুৎ পরিবহন করে। সমস্যা হচ্ছে আমাদের বাসার মধ্যে যে পানিগুলো আমরা খাই এটা কিন্তু অতি বিশুদ্ধ না, সেখানের মধ্যে আয়রন থাকে। দেখবা অনেকের দাঁত আল্লাহর নামে একদম ওই ইটের মতো লাল হয়ে থাকে অনেকের দাঁত, কারণ কি আয়রন যুক্ত পানি খায়, বুঝছো? তো যাই হোক, এই যে অর্থাৎ পানি হলো একটি অতি দুর্বল তড়িৎ বিশ্লেষ। পানি দিয়ে কারেন্ট ফ্লো হয় তুলনামূলকভাবে কম, কিন্তু হয়, বুঝছো আমার কথা? হয় কিন্তু তুলনামূলকভাবে কম হয়, বুঝাইতে পারছি? এই জিনিসগুলো বুঝতে হবে। যদি অনেক বেশি পরিমাণ কারেন্ট ফ্লো করতো মানে আমার চিৎ করে ফেলাই দিত, বুঝতে পেরেছো আমার কথা? যাই হোক, এটা একটু মনে রাখবা যে পানি হলো অতি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। এই যে দেখো স্বল্প মাত্রায় পানি নিজে অনেক স্বল্প মাত্রায় আয়নিত হয়, ধনাত্মক এবং ঋণাত্মক আয়নে পরিণত হয়। যে পানিকে ভাঙলে কি পাওয়া যায়? হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সাইড আয়ন। তো এখানে হাইড্রোনিয়াম আয়ন কই থেকে আসলো এটা আমি বলতেছি, কোনো সমস্যা নেই, বাট একটা আয়নের নাম নতুন করে মনে রাখবা। পানি ভাঙলে কি কি তৈরি হয়? তুমি এতদিন জানতা পানিকে যদি আমি ভাঙি তাহলে তৈরি হয় হাইড্রোজেন প্লাস আর হাইড্রো অক্সাইড মাইনাস। হ্যাঁ কিছুটা সত্য, কিন্তু পানি অ্যাকচুয়ালি ভাঙলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন এবং হাইড্রো অক্সাইড আয়ন। হাইড্রোনিয়াম আয়ন কিভাবে এটা আমি তোমাকে দেখাচ্ছি, সমস্যা নেই। এটাকে আসলে পানির অটো আয়নীকরণ বলে, মানে এই যে হাইড্রোনিয়াম আয়ন আর হাইড্রো অক্সাইড আয়ন তৈরি করার প্রসেসটাকে। এই যে দেখো পানির অণু অম্লদাতা, অপর পানীয় অণু ক্ষারক হিসেবে কাজ করে। এই যে জিনিসটা খুবই মজার, মানে বহুরূপিতা। বহুরূপী মানে কি? কিছু কিছু পানি অ্যাসিড হিসেবে কাজ করতে পারে, কিছু কিছু পানি ক্ষার হিসেবে কাজ করতে পারে। এটা কেমনে ভাই? এটা কেমনে? দেখো আমরা মনে রাখবো অ্যাসিডের সংজ্ঞাটা মনে রাখবো। অ্যাসিড মানে কি? হাইড্রোজেন যারা দান করে, মানে হাইড্রোজেন দাতা, তাদেরকে আমরা কি বলি? অ্যাসিড। তাহলে বেস অথবা ক্ষার কাকে বলা হয়? যারা সেই হাইড্রোজেন আয়নটা গ্রহণ করবে, অর্থাৎ হাইড্রোজেন আয়ন গ্রহীতা। কি বলবো? হাইড্রোজেন আয়ন গ্রহীতা। তাহলে অ্যাসিড এবং ক্ষারের শর্তটা কি? অ্যাসিড যারা হাইড্রোজেন আয়ন দান করে, তাহলে বেস কারা? যারা হাইড্রোজেন আয়ন গ্রহণ করে। ক্লিয়ার এই পর্যন্ত কথাবার্তা? বলো তোমরা কি সবাই ক্লিয়ার এই পর্যন্ত? অ্যাসিড মানে কি? যারা হাইড্রোজেন আয়নটাকে দান করবে তাদেরকে অ্যাসিড বলবো, যারা হাইড্রোজেন আয়নটাকে গ্রহণ করে নিবে, নিজের করে নিবে, তারা হচ্ছে ক্ষার। বুঝাইতে পারছি? যেমন আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, ভালো করে বুঝো। ধরো আমি এখানের মধ্যে পানি লিখতে চাই, পানিটা কিভাবে লিখবো ভাইয়া? ভালো করে বুঝো, পানিটাকে কিভাবে লিখবো? পানিটাকে লিখবো এভাবে, দেখো ভালো করে বুঝো। ধরো এখানের মধ্যে একটা হাইড্রোজেন, এটা একটু এভাবে লিখি, দেখো একটা অক্সিজেন। ওরে আল্লাহ, কিভাবে অক্সিজেন লিখা? এই যে দেখো
এই যে দেখো এটা একটা হাইড্রোজেন, এটা আর একটা হাইড্রোজেন, এটা একটা পানি, রাইট? এটার সাথে তুমি আরেকটা পানি লিখো, এই যে দেখো, এই যে এটাও একটা পানি, রাইট? দুইটাই কি পানির অণু না বলো তো ভাইয়া? দুইটাই তো পানির অণু। এখন তুমি চিন্তা করো এইটা আসলে অ্যাসিড একই সাথে কিভাবে কাজ করে, এটা চিন্তা করো, এটা চিন্তা করো ক্ষার হিসেবে কাজ করবে, এইটা চিন্তা করো অ্যাসিড হিসেবে কাজ করবে। কিভাবে ভাইয়া? দেখো এখানে ঘটনাটা কি ঘটে জানো? এই যে হাইড্রোজেনটা দেখতেছো না, এ আসলে একে কি করে দিবে? দান করে দিবে। কি করে দিবে? দান করবে। শুধুমাত্র হাইড্রোজেন দান করবে না, কিন্তু হাইড্রোজেন প্লাস আকারে দান করবে। কি হিসেবে? হাইড্রোজেন প্লাস বা প্রোটন দান করবে। মানে হাইড্রোজেন প্লাস মানে কি? এই যে দেখো, এই যে দেখো কি দান করতে হবে? হাইড্রোজেন প্লাস দান করতে হবে, হাইড্রোজেন প্লাস গ্রহণ করতে হবে। শুধু হাইড্রোজেন আসবে না কিন্তু এর কাছে, এটা আসলে হাইড্রোজেন প্লাস আকারে আসবে। বুঝাইতে পারছি? কি আকারে আসবে? প্লাস। তা এ যদি এটাকে গ্রহণ করে, যে হাইড্রোজেন প্লাস গ্রহণ করে তাকে কি বলা হয়? ক্ষার বলা হয়। তাহলে এখানের মধ্যে অলরেডি আগে দুইটা হাইড্রোজেন ছিল পানিতে, এখন তিনটা হাইড্রোজেন হয়ে গেছে। তাহলে কি হবে? এই যে H3O হবে। কিন্তু এই হাইড্রোজেনটা তো প্লাস হিসাবে আসছে, সেই প্লাসটা আমাকে উপরে লিখে দিতে হবে। এই তো হয়ে গেল। সেম একই ভাবে এর কাছ থেকে একটা প্লাস কারো কাছে যদি চলে যায়, সে একটা মাইনাস খেয়ে যায় না? যার কারণে এ যেহেতু একটা প্লাস হারায় ফেলবে, যার কারণে এটা হবে এই যে মাইনাস। বলো দেখি বুঝছো কিনা, বলো দেখি বুঝছো কিনা, বলো 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 বলো। তার মানে এই যে এইটাকে দেখতেছো না, এই আয়নটাকে কি বলা হয় বলো তো? এই আয়নটাকে আমরা এখন থেকে আদর করে ভালোবেসে হাইড্রোনিয়াম আয়ন বলবো। ক্লিয়ার সবাই? সবাই বলো তো বুঝতে পারছো কিনা? দেখো যাদের বুঝতে প্যারা হইলো তাদেরকে জাস্ট আমি বলি, এই যে এইভাবে জাস্ট চিন্তা করো, একটা পানি আরেকটা পানি, তাহলে কয়টা পানি? দুইটা পানি। তাহলে এ কি করবে? একে একটা কি করবে? একে একটা হাইড্রোজেন প্লাস দান করে দিবে। কি করবে? হাইড্রোজেন প্লাস একে কি করবে? দান করে দিবে। তাহলে এখানে আগে কি ছিল? দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন, নতুন করে হাইড্রোজেন প্লাস পেয়ে কি হবে? H3O+। আর এখানে পাশে কি থাকবে? পাশে পানি থাকবে। বুঝতে পারছি? এটা কি আয়ন হবে? এটা হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন। এই তো হয়ে গেল, সহজ। এখন মজার বিষয় কি জানো? বইয়ের মধ্যে দেখবা এইভাবে লেখা। বইয়ে কিভাবে দেয়া ভাইয়া? বইয়ের মধ্যে যেটা দেয়া, ভালো করে বুঝো ভাইয়া, বইয়ের মধ্যে যেটা দেয়া সেটা হচ্ছে 2 মোল পানিকে, এই যে দেখো 2 মোল পানি, তাহলে 2 মোল পানিকে ভাঙলে কি পাচ্ছি? একসাথে জাস্ট লিখতেছি হাইড্রোনিয়াম আয়ন আর হাইড্রো পানি, মানে হাইড্রো, ও আচ্ছা ওইখানে পানি কেন লিখছে? এটা তো হাইড্রো অক্সাইড তৈরি করবে, তো হাইড্রো অক্সাইড তৈরি করবে। সবাই ক্লিয়ার? ক্লিয়ার সবাই? হয় হয় এরকম হয়, তড়িৎ বিশ্লেষিত হয়, পানির সাথে পানির বিক্রিয়া করলে এরকম হয়, শিখো। এই জন্য তো এতদিন তোমরা পানির সাথে বিক্রিয়া করলে পানি হয়, পানির সাথে পানি বিক্রিয়া করলে এরকম হয়, যারা তড়িৎ পরিবহন করে। এখন চলো আমরা নতুন কিছু শিখতে চাই। নতুন কিছু মানেটা কি দেখো ভাইয়া, আমরা কি শিখেছি? পানি। দেখো ভালো করে খেয়াল করো, পানি 2 মোল পানিকে ভাঙলে কি পাওয়া যায় বলো? এরকম আসলে হাইড্রোনিয়াম আয়ন, এটা খাতায় লিখো, হাইড্রোনিয়াম আয়ন এবং হাইড্রো অক্সাইড আয়ন। খাতার মধ্যে লিখা হইলে বলো জি ভাইয়া লিখেছি, খাতার মধ্যে লিখা হলে বলো ভাইয়া লিখেছি। বলো খাতার মধ্যে লিখেছো? দেখো ভালো করে বুঝো, আমরা কেসি কেপি এর কথা মনে আছে? কেসি কেপি এর কথা মনে আছে কার কার? বলো কেপি কেসি, যারা করো নাই তাদের ক্ষেত্রে বলি। মনে পড়ে তোমাদের যে কেপি বা কেসি পড়ার সময় উৎপাদ উপরে,
বিক্রিয়কের মানগুলো নিচে লিখতে হয়, রাইট? এখন দেখো এদের যে গুণফল এটাকে আমরা কে ডি দিয়ে প্রকাশ করি। কি দিয়ে? কে ডি দিয়ে। দেখো ডি সমান সমান উপরে কি লিখতে হয়? উৎপাদের মান। এই যে দেখো H3O প্লাস ইন্টু উপরে কিসের মান? এই যে দেখো উৎপাদের মান। নিচে কি? এই যে দেখো বিক্রিয়ক। এখন সামনে যারা আগের ক্লাস করনি তারা তো বুঝবো না, কেপি কেসি করলে এই কনসেপ্টটা ক্লিয়ার হবে। পানি লিখে দিলাম, কারণ কি বিক্রিয়ক নিচে লিখতে হয়। মোল সংখ্যাটা কি হয়? পাওয়ার হিসেবে চলে যায়। যারা কেপি কেসি করো নাই জাস্ট এটা লিখে নাও, কেপি কেসি করার পরে তোমরা এটা অটোমেটিকলি বুঝতে পারবা। বুঝতে পারছো আমার কথা? এবার কি করব? কেডি এর সাথে ওই পাশে আমরা গুণ করে দিব। তাহলে গুণ করলে কি হবে বলো তো ভাইয়া? কেডি গুণন ওই পাশে যদি চলে আসে, এই যে দেখো পানি, এই যে দেখো পানি, এটার উপরে কি হবে? স্কয়ার। বুঝাইতে পারছি? সমান সমান এখানে কি থাকবে? সমান সমান হচ্ছে এই যে হাইড্রোনিয়াম আয়ন ইনটু হাইড্রো অক্সাইড আয়ন। বুঝাইতে পারছি? সো মজার ব্যাপার হচ্ছে এইটা সমান সমান মানে কেডি ইনটু পানির উপরে স্কয়ার, এটা সমান সমান ওরা একটা নতুন থিওরি দিছে। বলছে ভাইয়া এইটা সমান সমান তুমি যেটা লিখবা সেটা হচ্ছে কে ডাব্লু। কে ডাব্লু মানে কি এটা বুঝাচ্ছি। কে ডাব্লু সমান সমান তোমরা খাতায় লিখে ফেলো ভাইয়া। এই যে দেখো পানির উপরে প্লাস ইনটু হাইড্রো অক্সাইড মাইনাস। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? এই যে দেখতে পাচ্ছ না কে ডাব্লু, এটা হচ্ছে পানির আয়নিক গুণফল। এটাকে কি বলবো? সবার লেখা হইলে বলো। হ্যাঁ, ডাব্লু মানে ওয়াটার। সবাই কি লিখেছ? আচ্ছা, অনেকে এখানে প্রশ্ন করতে পারে যে ভাইয়া এখানে ডি কেন? অন্য কিছু তো হইতে পারতো। ব্যাপারটা কি জানো? কে এ বলতে কি বুঝায় জানো? কে এ মানে অ্যাসিড, কে বি মানে হচ্ছে বেস, মানে বেইজের ক্ষেত্রে হিসাব করতে হয়। কে সি মানে ঘনমাত্রা, কে পি মানে চাপ। কথা হচ্ছে এ বি সি সবকিছু দখল হয়ে গেছে, তারপরে কে বেঁচে আছে? ডি। তাই অপশনে এখানে ডি লিখে দিছে। তো সেটা নিয়ে প্যারা খাওয়ার কোনো কিছু নেই, জাস্ট ডি লিখে দিই। কে এ তো লিখবে না, এসিডের আসলে হইলে মানে এসিডের যখন আমরা হিসেব করি এ লিখি, বেস যখন লিখি তখন বি লিখি। সি মানে হচ্ছে কে সি তো পড়ছি, তারপরে বেঁচে আছে ডি, পি তো অনেক দূরে। বুঝছো? ভেরি গুড। এবার আসো, একটা জিনিস মনে রাখবা, এই যে দেখ, মনে রাখবা খুবই ইম্পর্টেন্ট, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, কি বলেছি? 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, পরীক্ষায় খুবই বারবার আসে, খুবই আসে, ভার্সিটি থেকে শুরু করে সব জায়গাতে আসে। সেটা হচ্ছে হাইড্রো অক্সাইড আয়নের ঘনমাত্রা কত। মনে রাখবা হাইড্রো অক্সাইড আয়ন বলো বা হাইড্রোনিয়াম আয়ন বলো, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এদের ঘনমাত্রা হচ্ছে 1 গুণন 10⁻⁻7 মোলার। এই কথাটা মনে রাখবা। বুঝতে পারছো? 1 গুণন 10⁻⁻7 মোলার। ক্লিয়ার নাকি ঝামেলা আছে বলো? এবার মজার বিষয়টা দেখো। সেই মজার বিষয়টা কি ভাইয়া? মজার বিষয়টা হচ্ছে, বুঝছো, মজার বিষয়টা হচ্ছে আমরা কে ডাব্লিউ সমান সমান কি পড়ছি? কে ডাব্লিউ সমান সমান পড়ছি হাইড্রোনিয়াম আয়ন H3O প্লাস এবং হাইড্রো অক্সাইড মাইনাস। তাহলে এদের মানগুলো, এটা কিন্তু কত ডিগ্রিতে? 25 ডিগ্রিতে ভাইয়া, 25 ডিগ্রিতে। তাহলে এখানে যদি আমি মানগুলো বসাই, 1 গুণন 10⁻⁻7 আবার গুণন
1 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 7। তাহলে কে ডাব্লিউ সমান সমান কত আসে বলো তো ভাইয়া? কে ডাব্লিউ সমান সমান আসে 1 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 14। বলো দেখি বুঝছো কিনা? এইটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মান, খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। তোলা হয়েছে না? ফর্মুলা টাইপ না ভাইয়া, এটা জাস্ট আমরা আগের কেসি এর মতো। রাহেন আহমেদ বলছে কেডি পাঠক, আমার মনের কথা বলছো ভাইয়া। আমি যখন ছোট ছিলাম তখন অনেক কেডি পাঠক দেখছিলাম, তো যার কারণে যখন আমি কেডি কেডি লিখতেছিলাম বা চিল্লাচ্ছিলাম ওর কথাই মনে পড়তেছিল। তুমিও দেখতে আদালত, ঠিক আছে। আমার মনে পড়ে গেল, আমি যখন 9-10-এ পড়তাম তখন কেডি পাঠক অনেক দেখতাম। আমি আমার ফুপির বাসায় থাকতাম। মজার ব্যাপার কি জানো, আমি যখন ফুপির বাসায় থাকতাম, ফুপি কখনো টিভি টিভি দেখতে দিত না, খুবই কম আসলে। ফুপির সাথে সিরিয়াল দেখা লাগতো, ওই যে তোমায় ছাড়া ঘুম আসে না মা, এরকম একটা সিরিয়াল ছিল। তারপর আরেকটা দেখতো কি কিরণ মালা, তার একটা কি পাখি পাখি, যাই হোক আর কি, বুঝছো, এরকম টাইপের সিরিয়াল দেখতে খুব বোর লাগতো ভাই। গিয়ে ধরো খাওয়া দাওয়া করে একটু 5 মিনিট যে একটু টিভি দেখবো, টিভির মধ্যেও ধরো ফুপির সাথে বসে বসে কিরণ মালা ফেরন মালা, ওই সব মালা মুলা দেখা লাগতো আর কি। ফুপি যখন ঘুরতে যাইতো বাইরে, অন্য ফুপির বাসায় যাইতো বা যে কোনো কারো বা স্কুলে তার, আমার যে ফুপাতো বোন আছে তাকে নিয়ে যখন ঘুরতে যাইতো, তখন আমি হয়তো এই তো পাইছি চান্স, এখন দেখবো টিভি। তো রিমোটটা থাকতো আমার হাতে, টিভিটা ছেড়ে হেভি ভাই যে খুশিটা লাগতো যতদিন শুনতাম ফুপিকে যাবে বাইরে, টিভি রিমোট দিয়ে টিভি দিতাম ছেড়ে, দিয়ে টিভি দেখতাম কেডি পাঠক কেডি পাঠক কেডি পাঠক, আরে মজা হবে সিআইডি, হ্যাঁ আহট আহট আহট, হেভি মজা ভাই। যখনই দেখতাম ফুপির বাহির থেকে কি জানি বলে এটা, যে ধরো হচ্ছে গিয়ে রিক্সায় আসার শব্দ পাইতাম, টুক করে আসলে হচ্ছে গিয়ে তোমার টিভিটা দিতাম বন্ধ করে, দিয়ে আবার গিয়ে পড়তে বসতাম। ফুপি তো আসলে কম চালাক না ভাই, ফুপি এসে কি করতো, টিভি ওগুলো বক্স টিভি, পেছনে ধরে দেখতো টিভিটা কি গরম নাকি ঠান্ডা, দেখতো যদি থাকে গরম তার মানে ফাঁক দিন এতক্ষণ পড়াশোনা না করে টিভি দেখছে। যেদিন দেখে একদম টেন টেনা গরম, তো তারপর কি করতো, আমি ইয়া কি করতো, এসে বলতো কি রে টিভি দেখছিস পড়াশোনা না করে? হ্যাঁ হ্যাঁ টিভি টিভি, না না টিভি কি আমি দেখি নাকি। যাই হোক, এরকম করে লুকাচুরি লুকাচুরি খেলা হইতো। পরে ধরো ফুপি যাওয়ার সময় রিমোটটা যাইতো লুকায় রেখে, তারপরে রিমোট খুঁজে মুজে রিমোট পাই না, কি এক অবস্থা ভাই। পরে আমি দেখতাম চুপ চুপ করে রিমোটটা কই রাখে, আবার চলে যাইতো, আমি রিমোটটা খুঁজে মুজে ওইভাবে দেখে দেখে আবার রেখে দিতাম। বুঝছো বুঝছো, এই যে দেখো এখানে এই জিনিসগুলো একটু রিডিং পড়বা। তবে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাইরে কিছু মান আছে, মাঝে মাঝে পরীক্ষায় এই মানগুলো তোমার বইয়ে পাবা, বইয়ে, বুঝছো, বই দেখবা, বই বইয়ে এটা মাঝে মাঝে ভার্সিটির এমসিকিউতে আসে। 25 ডিগ্রি তাপমাত্রায়, 10 ডিগ্রি তাপমাত্রায়, 30 ডিগ্রি তাপমাত্রায়, 40 ডিগ্রি তাপমাত্রায়, এরকম পরীক্ষায় না আসছিল যে 25 ডিগ্রিটা সব থেকে বেশি আসে পরীক্ষায়। বুঝছো, 25 ডিগ্রিটা সব থেকে বেশি আসে, যে 25 ডিগ্রি তাপমাত্রায় কে ডাব্লুর মান কত, 1 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 14। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হাইড্রো অক্সাইডের মান কত, এটা হচ্ছে 1 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 7। হাইড্রোনিয়াম আয়নের 1 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 7। সো এটা 25 ডিগ্রি তাপমাত্রা। অন্যান্যতে মাঝে মাঝে আসে, এটা একটু দেখো, বুঝছো। সো চলো
এই যে এইটা একটু রিডিং পড়বা যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মোলার ঘনমাত্রা 55.55 মোলার হয়। এইগুলো হিসাব নিকাশ করে বের করতে হয়। এখন এত হিসাব নিকাশ তোমার আসে না, কিছু কিছু ইনফরমেশন এমনিতে রিডিং পড়বা, মনে রাখবা, বুঝছো? এইগুলো এমসিকিউতে মাঝে মাঝে চলে আসে, বুঝতে পারছো? এগুলো ক্যালকুলেশন করে বের করার প্রয়োজন হয় না, তাই আমি এগুলো দেখাইলাম না যে ক্যালকুলেশন করে তুমি কিভাবে বের করবা। ক্লিয়ার? ঠিক আছে। তো চলো আমরা এখন তোমাদের যে টপিকের নাম অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, এটা নিয়ে ইনশাল্লাহ পড়াশোনা করব, বুঝছো? দেখো এটা কি, এটা হচ্ছে বিয়োজন মাত্রা। এই টপিকটা জানতে হবে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র সম্পর্কে। তোমরা অলরেডি পড়ে ফেলছো না? বিয়োজন মাত্রাকে কি দিয়ে প্রকাশ করে বলতো? আলফা দিয়ে না। কোনো একটা যৌগ থেকে কতটুকু বিয়োজিত হবে সেটা ডিপেন্ড করবে কিসের উপর? আলফার উপর। কিসের উপরে বলতো ভাইয়া? আলফার উপরে। আলফা মানে কি? বিয়োজন মাত্রা, কতটুকু বিয়োজিত হবে। আবারও বলতেছি, আলফা মানে বিয়োজন মাত্রা, কতটুকু বিয়োজিত হবে। যেমন এখানে দেখো বলছে 1 লিটার দ্রবণে উপস্থিত কোন অম্ল বা ক্ষারের মোল সংখ্যার যে ভগ্নাংশ বিয়োজিত হয় তাকে ওই অম্ল বা ক্ষারকের বিয়োজন মাত্রা বলে। ধরো আলফা মানে কি? আলফা সমান সমান, ধরো আমি, বুঝছো, 10টা হাইড্রোক্লোরিক অ্যাসিড দিছি। কয়টা? চিন্তা করো, 10টা হাইড্রোক্লোরিক অ্যাসিড আমি মোট একটা পাত্রে দিছি। এখানের মধ্যে ধরলাম যে 5টা হাইড্রোক্লোরিক অ্যাসিড কি হইছে? বিয়োজিত হইছে। কি হইছে? বিয়োজিত হইছে। এটা মোট কতটুকু দিছি? মোট 10টা দিছি, 5টা আসলে বিয়োজিত হইছে। তাহলে এর বিয়োজন মাত্রা কত? যেহেতু 100% আমরা হিসাব করব, কাটাকাটি করে দেখো 10 দিয়ে 5 দিয়ে কাট করলে এই যে দেখো 50%। জাস্ট বুঝানোর খাতিরে আর কি। তোমার বইয়ের মধ্যে দেখবা সূত্র লিখা, নিচে মোট কতটুকু যৌগ দিয়েছি, উপরে কতগুলো বিয়োজিত হইছে। সহজ জিনিস ভাই, খুবই সহজ জিনিস। যেমন আমি যদি তোমাকে বলি, এই যে দেখো ভালো করে খেয়াল করো, যে ভাইয়া আমার কোনো একটা পাত্রের মধ্যে, চিন্তা করো আমি কোনো একটা পাত্র আছে তোমার কাছে, পাত্রের মধ্যে 1000টা ধরো সালফিউরিক অ্যাসিড দিছি। তো এ কতটুকু বিয়োজিত হইছে? চিন্তা করো, বিয়োজিত হইছে হচ্ছে 700টা বিয়োজিত হইছে। 700 হাইড্রোক্লোরিক অ্যাসিড কি হইছে? বিয়োজিত হইছে। তাহলে এখানে বিয়োজন মাত্রা আলফা সমান সমান কি? নিচে হচ্ছে কতগুলো আমি আসলে পাত্রের মধ্যে দিছিলাম, কতগুলো দিছি? 1000টা। নিচে রাখবো কি? 1000। উপরে কি করব? 700টা বিয়োজিত হইছে, তাহলে এইটাই তো তার বিয়োজন। মোট 100টার মধ্যে 1000-এর মধ্যে 700টা হইছে ইনটু 100%। তাহলে এখানে বিয়োজন মাত্রা দেখো 70%। বুঝাতে পারছি কিনা বলো তো ভাইয়া? বিয়োজন মাত্রা মানে কি? বিয়োজন মাত্রা মানে মোট কতগুলো ছিল, কয়টা ভেঙে গেছে, বিয়োজিত হয়ে গেছে। বলো দেখি বুঝতে পারছো কিনা? বলো 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 বলো। এগুলো বাবা রিডিং পড়বে, এগুলো পরীক্ষায় এরকম আসে না, বাট এটা কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। আগের স্লাইড এই যে, এগুলো লিখতে হবে না বাবা, এগুলো সব হাজারিনাক স্যার বই বলো, অন্য বই, যে কোনো বই এগুলো লিখা আছে বাবা, লিখার দরকার নাই, এগুলো লিখার দরকার নেই, এগুলো লিখার দরকার নাই, লিখিও না এখন, এখন বুঝো, এখন বুঝো বাবা। ঠিক আছে, সো দেখো অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটা দেখো, বইয়ে অনেক কিছু লিখা, এত পড়ো না। প্রথমে তোমাদের বুঝতে হবে ভাই কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না। যতটুকু পড়াই দিচ্ছি তোমাদেরকে, আমি যতটুকু পড়াই দিচ্ছি ঠিক ততটুকু পড়বা, বুঝছো? এর বাইরে তেমন দরকার নেই। যেমন দেখো এখানে কি বলছে, লঘু দ্রবণে, মানে এই সূত্রটা লঘু মানে কি বলতো? লঘু মানে পাতলা, হালকা, পাতলা, বুঝছো? যেখানে অ্যাসিড কম দ্রবীভূত হয়। লঘু দ্রবণে, এই লঘু মানে কি? পাতলা। মৃদু মানে কি? মৃদু মানেও হচ্ছে দুর্বল, বুঝছো? দুর্বল তড়িৎ বিশ্লেষ্য,
যেমন মৃদু অম্ল বা মৃদু ক্ষারকের মানে যেগুলো দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার তারা কতটুকু বিয়োজন হবে প্রথমে দেখো বলছে কি বিয়োজন মাত্রা প্রথম একটা দেখো কি বলছে এই বিয়োজন মাত্রা তাহলে বিয়োজন মাত্রাকে আমরা কি দিয়ে প্রকাশ করি বলতো ভাইয়া আলফা দিয়ে প্রকাশ করছি বলছে যে কোন একটা দুর্বল অ্যাসিড বা ক্ষারের বিয়োজন মাত্রা আলফার মান হবে ওই অম্ল বা ক্ষারকের দ্রবণের মোলার ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক আচ্ছা এই কথাটা একটু কঠিন লাগতে পারে মোলার ঘনমাত্রা মানে শুধু ঘনমাত্রা যেটাকে তুমি সি দিয়ে প্রকাশ করো বর্গমূল মানে কি বর্গমূল মানে হচ্ছে এই যে দেখো এরকম করে দেয়া ব্যস্তানুপাতিক মানে কি ব্যস্তানুপাতিক মানে 1/√, এরকম মানে আমি সম্পর্কটা যদি তোমাকে বলি এই দুইজনের সম্পর্ক হচ্ছে আলফা এটা কি এটা কিন্তু আলফা বাবা এই যে আলফা এই যে এইটা কিন্তু ব্যস্ত এই সম্পর্ক 1/√, এইটাই বলছে এইটা কি এটা হচ্ছে বিয়োজন মাত্রা ওই দুর্বল অ্যাসিড বা ক্ষারের বিয়োজন মাত্রা ওই যে যেটা বলছে এটা হচ্ছে মৃদু অ্যাসিড বা ক্ষারের কিসের মাত্রা বলতো ভাইয়া বিয়োজন মাত্রা কতটুকু বিয়োজিত হবে বিয়োজন এটা এমসিকিউতে আসে মাত্রা বুঝছো এটা কি এটা কি এটা কি বলতো এই যে দেখো এটা হচ্ছে মোলার ঘনমাত্রা বা ঘনমাত্রা মোলার ঘনমাত্রা কি বলছে বর্গমূল না বর্গমূল মানে কি বর্গমূল মানে এই যে এটারে বলছে বর্গমূল এই যে এটাকে আসলে কি বলছে এই রুটটারে কইছে বর্গমূল ব্যস্তানুপাতিক মানে কি 1/ এই মানটাকে বলা হয় ব্যস্তানুপাতিক বলো বুঝছো কিনা এটা আসলে উনি সূত্র বলছে কিভাবে কি এটা আমরা প্রমাণ করব সমস্যা নেই বলো দেখি এই পর্যন্ত বুঝছো কিনা বলো ক্লিয়ার কিনা জাস্ট উনি সূত্রের মধ্যে যেটা বলছে সেটাই আমি লিখছি আর কিচ্ছু করি নাই বলো বুঝছো কিনা বলো যদি বুঝে থাকো একটু আমরা তাড়াতাড়ি যাই দেখো ভালো করে খেয়াল করো ধরো যে কোনো একটা অ্যাসিড বুঝছো যারা কেপি কেসি বুঝছো তারা আরো ভালো বুঝবা দেখো যে কোনো একটা অ্যাসিড চিন্তা করো সেই এইচ এর সাথে এ আমি চিন্তা করলাম এই জিনিসটা একটা অ্যাসিড হ্যাঁ এটা সূত্রটা প্রমাণ করি এই যে দেখো এই জিনিসটাকে ভাঙলে হাইড্রোজেন প্লাস আর এখানের মধ্যে এ মাইনাস তৈরি হয় বুঝো এটাকে ভাঙলাম আর কি একটা অ্যাসিড তো বলো তো ভাইয়া আমরা যখন পড়ছিলাম ছোট্টবেলা যখন পড়ছিলাম এই জিনিসটাকে কোন কোন অবস্থায় পড়ছি প্রাথমিক অবস্থা মনে পড়ে যারা কেপি কেসি করছো তারা বুঝবা যারা করনি তারা কেপি কেসি করার পরে বুঝবা ইনশাআল্লাহ প্রাথমিক অবস্থা একটা থাকে কি প্রাথমিক অবস্থা তাহলে যদি কিছু দেয়া না থাকে এটাকে কি ধরতে পারি এ ধরতে পারি না এটাকে আমি শূন্য ধরতে পারি না এটাকে শূন্য ধরতে পারি কি পারি না বলো এটাকে আমি কি বলতে পারি সাম্যাবস্থা তাহলে কি ধরতে পারি বলতো সাম্যাবস্থায় এ থেকে কতটুকু বিয়োজিত হবে এখানে যেহেতু 1 মোল আছে তাহলে এখান থেকে আলফা পরিমাণ বিয়োজিত হবে এখানে কতটুকু আসবে আলফা পরিমাণ আসবে বলো তো দেখি বুঝছি কিনা বলো তো দেখি পড়ছি কিনা এগুলো বুঝছি কিনা বলো তো ভাইয়া ভালো কথা প্রশ্নের মধ্যে যদি শুধুমাত্র যৌগ দেয়া থাকে আই রিপিট প্রশ্নের মধ্যে শুধু যৌগ দেয়া আছে কিচ্ছু দেয়া নাই তাহলে এর মানকে আমি 1 ধরতে পারি কিনা বলতো তাহলে প্রশ্নের মধ্যে আমি এটা লিখেও দিছিলাম যারা যারা করনি করলে ক্লাসটা বুঝতে পারবা এ সমান সমান আমি 1 লিখতে পারি তাহলে সেই ক্ষেত্রে তুমি এখানের মধ্যে এর জায়গায় 1 লিখতে পারো এইগুলা কি সংখ্যা বলতো ভাইয়া এইগুলা প্রত্যেকটা মোল সংখ্যা কি সংখ্যা এইগুলা প্রত্যেকটা মোল সংখ্যা আমাকে কি করতে হবে সবগুলোর কি বের করতে হবে বলতো ভাইয়া সবগুলোর ঘনমাত্রা বের করতে হবে তাহলে যেহেতু এটা একটা অ্যাসিড কে সি যখন ইউজ করি তখন আমরা কি করি ঘনমাত্রা হিসাব করি এবার আমি এ দিব এ মানে কি বলতো ভাইয়া অ্যাসিডের সাম্য ধ্রুবক এই যে এখানে যে এটা দেখতে পাচ্ছো না এই এ বলতে অ্যাসিড বোঝানো হয়েছে কেন ভাইয়া অ্যাসিড কারণ আমি অ্যাসিড নিয়ে হিসাব করতেছি
তাই এখানের মধ্যে এ মানে অ্যাসিডকে রেখেছি। এবার দেখো তো ভাইয়া, আমি যদি একটা টান দেই, আমি তো এই মানগুলোকে লিখতে পারবো না, আমাকে তো ঘনমাত্রার মান বসাতে হবে। তাহলে এখানে কিভাবে বসাবো ভাইয়া? দেখো এইচ এ এর ঘনমাত্রা এর মান কত বলতো? ঘনমাত্রা সমান সমান এখানের মধ্যে কি লিখবো? 1 মাইনাস আলফা। কি করব? আয়তন দিয়ে ভাগ করলে ঘনমাত্রা পাওয়া যায়। সেম একইভাবে হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রা সমান সমান কি করব বলতো? আলফা ডিভাইডেড বাই ভি। আমি আবারও বলতেছি, যারা কেপি কেসি করনি তারা বুঝবা না, কোনো সমস্যা নাই, জাস্ট তোমরা তুলে নিতে পারো বা পরেও করতে পারো। ওই কেপি কেসির ম্যাথ না করলে এটা একটু প্যারা খাবা। বুঝাইতে পারছি প্রত্যেককে? বলো 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 বলো, সবাইকে বলো, বুঝাইতে পারছি কি পারিনি বলো। বলো 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 বলো, বুঝতে পারছো কিনা বলো তো ভাইয়া। ভেরি গুড। এবার দেখো একটা জিনিস মনে রাখবা, আপাতত একটা জিনিস মনে রাখবা, মনে রাখবা সি সমান সমান 1 বাই ভি। এটা পরে পড়বা। এই যে সি সমান সমান 1 ডিভাইডেড বাই ভি, এটা পরবর্তীতে পড়বা ভাইয়া ইনশাআল্লাহ। আপাতত মনে রাখো। এখন এটা কই থেকে আসলো জানার দরকার নাই, পরে পড়বা। এই যে দেখো সবগুলো যদি আমি এখানের মধ্যে কি রাখি, ভি, নিচে ভি না, তাহলে এখানে আমি কি লিখতে পারি? 1 মাইনাস আলফা। যদি আমি ভিটাকে তুলে দেই, পাশে আমি সি লিখতে পারি। কেন ভাইয়া, কিভাবে লিখলেন দেখো আমি তোমাকে বলি। 1 মাইনাস আলফা সমান সমান ভি। ফারদিন ভাইয়া কি বলছে? ফারদিন ভাইয়া বলছে মনে রাখবা 1 বাই ভি সমান সমান সি। এখন দেখো এখানের মধ্যে তুমি কি লিখতে পারো বলো? এখানে লিখতে পারো না 1 মাইনাস আলফা, উপরে কি আছে? নিচে আছে ভি। তাহলে এখানের মধ্যে এইটা ইন্টু 1 ডিভাইডেড বাই ভি, মানে জাস্ট আমি একটু সাইডে লিখলাম আর কি, 1 থাকে না। এইটা সমান সমান আমি কি লিখতে পারি এবার? এটা সমান সমান আমি এবার সি লিখতে পারি না বলো তো ভাইয়া? যার কারণে আমি এখানের মধ্যে 1 মাইনাস আলফা, জাস্ট 1 বাই ভি এর মানটা যে সি হয় এটার পাশে আমি বসিয়ে দিয়েছি। যারা ক্যালকুলেশনের সমস্যা, জাস্ট তোমাদেরকে বুঝাই দিলাম যে কিভাবে এই ক্যালকুলেশনটা আমরা এভাবে করতে পারি। ক্লিয়ার? ভেরি গুড। তাহলে এখানের মধ্যে আমরা কি করতে পারি বলতো ভাইয়া? সেম একই ভাবে এখানে দেখো আলফার নিচে কি আছে? ভি না? তাহলে এখানে আমি কি লিখতে পারি বলতো ভাইয়া? ভি যেহেতু 1 বাই সি, তাহলে এখানে আলফা ইন্টু সি। সেম একই ভাবে দেখো 1 বাই ভি এখানে আছে, তাহলে এখানে কি? আলফা ইন্টু সি। বসাতে পারি কিনা বলো? প্রত্যেকটা জায়গায় আমরা বসাই দিলাম। এবার আমরা কি করব? জাস্ট মানগুলো বসাই দেই। দেখো উপরে কি থাকতো বলো তো ভাই? উপরে থাকে উৎপাদ। উৎপাদ কোনটা? উৎপাদ হচ্ছে এই যে আলফা সি ইন্টু আলফা সি। আর নিচে কি হবে? নিচে হবে 1 মাইনাস আলফা ইন্টু সি। ক্লিয়ার? তাহলে এখানের মধ্যে আমরা কি পাবো বলো ভাইয়া? এখানের মধ্যে আমরা পাবো কে এ সমান সমান আলফা স্কয়ার সি স্কয়ার। আচ্ছা সি সি একটা কাটা নেই, সি সি সি, তাহলে একটা সি থাকবে শুধু, আর নিচে হবে 1 মাইনাস। বলো বুঝছি কিনা? বলো 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 ভাইয়া, বুঝছো কিনা বলো? এগুলো প্রমাণ যাদের প্যারা হয় তাদের ক্ষেত্রে আমি বলবো ভাইয়া সমস্যা নেই, প্রমাণ না পড়লে হবে, তুমি এটা মুখস্থ রাখলে হবে। বুঝছি? খুবই ইম্পর্টেন্ট। জাস্ট আর 2-1 লাইন পড়ানোর পর ছেড়ে দিব তোমাদেরকে আজকে। তাহলে এখানে কি লিখতে পারি? কে ইজ ইকুয়াল টু আলফা স্কয়ার সি 1 মাইনাস আলফা। এখন দেখো মজার বিষয়টা দেখো ভাইয়া, মনে রাখবা দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে, দুর্বল বা মৃদু অ্যাসিডে, দুর্বল অ্যাসিডে বিয়োজন মাত্রা খুবই কম থাকে, অর্থাৎ আলফার মান শূন্যের কাছাকাছি হয়। কতর কাছাকাছি? শূন্যের কাছাকাছি।
তো তুমি যদি এটার মান 0 লিখো কোনো সমস্যা নেই। কেন? কারণ তুমি দুর্বল অ্যাসিডে এই মানটা লিখতেছো। তাহলে কে এর জায়গায় কে এ লেখো সমান সমান আলফা স্কয়ার সি। তাহলে 1 মাইনাস 0 লিখলেও কোনো সমস্যা নাই ভাই। কেন? দুর্বল অ্যাসিডে আলফার মান বিয়োজন মাত্রা খুবই কম, 5 লক্ষ অণুর মধ্যে 2-3টা বিয়োজিত হয়, সেটা 0 ধরলেও সমস্যা নাই। এই কারণে এটার বিয়োজন মাত্রা যেহেতু খুবই কম দুর্বল অ্যাসিডে, যে কারণে এটার মান আমি 0 লিখতে পারি। তাহলে দেখো কে এ সমান সমান কি হবে আলফা স্কয়ার সি। এখন দেখো এইটা একটা সূত্র, আসলে এটা একটা সূত্র। এখন তুমি এখানে কি করবা ভাইয়া, দেখো জাস্ট তুমি যদি আলফাটাকে এ পাশে চেঞ্জ করে নিয়ে আসো, আলফা স্কয়ার সি সমান সমান হচ্ছে কে এ। এবার দেখো তুমি সিটাকে ওই পাশে ট্রান্সফার করে দাও, আলফা স্কয়ার সমান সমান হচ্ছে কে এ ডিভাইডেড বাই সি। এবার দেখো তুমি এখানের মধ্যে আলফা সমান সমান কি লিখতে পারো, তুমি এখানে লিখতে পারো আলফা সমান সমান রুট ওভার কে এ ডিভাইডেড বাই সি। দেখো তো এই পর্যন্ত লেখা হয়েছে, বলো বলো লেখা হয়েছে কিনা ভাই? লেখা হয়েছে? খুব প্যারা দিচ্ছি আজকে, রাইট? বাট পড়াচ্ছি অনেক কিছু। পড়ো বাবা, ভবিষ্যতে কাজে লাগবে। এই পর্যন্ত তোলা হয়েছে, জাস্ট বুঝে বুঝে তুলো ভাইয়া। উপরে শূন্য দিলেন না কেন? কোন উপরে? ও আচ্ছা, ওইটার উপরে যে স্কয়ার আছে দুইটা গুণন, এই যে স্কয়ার জন্য এটা আমি আসলে শূন্য দিইনি। এই যে দেখো এটা যে স্কয়ার আছে, যার কারণে এখানে আমি শূন্য দিইনি, বুঝছো? তুমি চাইলে এইটাও লিখতে পারো, তুমি চাইলে এটাও লিখতে পারো। না, উপরেরটা স্কয়ার দিয়ে গুণ আছে, আর এটা যে বিয়োগফল, যার কারণে আসলে এরকম করে লিখেছি। তুমি পরীক্ষার হলে এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, মান দেখবে একই আসবে। এটা যে বিয়োগফল, দেখো ভালো করে বুঝো, নিচেরটা হচ্ছে বিয়োগফলের মান আসবে, উপরেরটা গুণফল আসবে। বিয়োগফল যদি অনেক কম আসে তাহলে ওটা না হিসাব করলে সমস্যা নেই, কিন্তু গুণফলটাকে তো তুমি আসলে বাদ দিতে পারো না, গুণ করলে একটা নির্দিষ্ট সংখ্যা চলে আসবে, যার কারণে বাদ দেইনি। না, কে আর কে সি সেম না ভাইয়া। সো দেখো মজার বিষয়, আমরা এখানে কি পাইলাম, আমরা এখানের মধ্যে পাইলাম আলফা ইজ ইকুয়াল টু রুট ওভার কে এ ডিভাইডেড বাই সি, এই জিনিসটা পাইছি। সো দেখো মজার বিষয়টা দেখো, এখন এইখানের মধ্যে তুমি কি লিখতে পারো, আলফা সমান সমান, দেখো ভালো করে বুঝছো, রুট ওভার কে এ ইন্টু 1 বাই রুট ওভার সি। বুঝলাম না মনে হয় কিভাবে হইলো। দেখো ভাইয়া, এই যে কে এটার উপরে ছিল না, কে এটা উপরে ছিল না, এই যে দেখো উপরে ছিল, তাই এই যে রুট ওভার কিন্তু দুইটার সাথে, রুট ওভার এটার সাথেও আছে, রুট ওভার এটার সাথেও আছে, যার কারণে এই দুইটাকে আলাদা করে রাখলাম, এই দুইটাকে আলাদা করে লিখলাম। তুমি বলো এইটা একটা ধ্রুবক মান না বলো তো ভাইয়া? এটা একটা কি মান? কে একটা কি মান বলো তো ভাইয়া? কে একটা ধ্রুবক মান। কি মান? ধ্রুবক মান। তাহলে ধ্রুবক মান যদি এটা হয়, দেখো বুঝছো, এটা যদি আমার ধ্রুবক মান হয়, আমরা ধ্রুবকটাকে তুলে দিয়ে কি লিখতে পারি বলো? আলফা সমানুপাতিক চিহ্ন দিব। কেন? ধ্রুবকের পরিবর্তে তুমি সমানুপাতিক চিহ্ন দিতে পারো, এই যে 1 রুট সি। এটাই আসলে তোমাকে আরহেনিয়াসের সূত্রের মধ্যে বলছে, এটাই প্রমাণ করলাম এতক্ষণ, বুঝছো? সবাই কি বুঝেছ বলো? সো বুঝতে পারছো? দেখো যাদের এইসব মানে এইসব প্রমাণ কিন্তু পরীক্ষায় আসবে না, এই সকল প্রমাণ কিন্তু পরীক্ষায় আসবে না, যেহেতু বইয়ের মধ্যে আছে তাই করে দিলাম তোমাদেরকে, যা কিছু দরকার সবকিছুই করে দিয়েছি। এবার জাস্ট আমি ছোট্ট একটা জিনিস লিখে দিই, লিখো খাতার মধ্যে, লিখো ইম্পর্টেন্ট সূত্র, লিখো ইম্পর্টেন্ট সূত্র। না আজকের ক্লাস থেকে যেই সূত্রগুলো তোমার কাজে লাগবে, মানে তুমি দিন শেষে ভাইয়া প্রুফ ট্রুফ গুলো বুঝার জন্য, জ্ঞান বৃদ্ধির জন্য, বাট পরীক্ষায় ভালো করার জন্য যে জিনিসগুলো লাগবে লিখো। এই যে লিখো না তোমরা পিএইচ সমান সমান
মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন করো কিনা বলো। মনে রাখবা এই যে তুমি যে হাইড্রোজেন আয়নটা লিখো এখানে, এই যে হাইড্রোজেন আয়নটা লিখো এখানের মধ্যে, মনে রাখবা এই হাইড্রোজেন আয়নের কিছু সূত্র আছে, মনে রাখবা হাইড্রোজেন আয়ন সমান সমান হচ্ছে আলফা ইন্টু সি, এটা একটা সূত্র। মানে কখনো যদি তোমাকে আলফার মান দিয়ে দেয় তখন তোমাকে সেটা ঘনমাত্রার সাথে গুণ করতে হবে, এটা একটা সূত্র এক। এটা সূত্র কত? সূত্র এক। এটা বুঝাইতে পারছি? এটা 1 নাম্বার সূত্র, মনে রাখবা। আর একটা মনে রাখবা, কে এ ইজ ইকুয়াল টু আলফা স্কয়ার সি, এটা হচ্ছে সূত্র 2। এই দুইটা সূত্র তোমাদের এখান থেকে তোমাদের সিয়াম ভাইয়া নেক্সট দিনে ম্যাথ করাবে ইনশাআল্লাহ। সো এই দুইটা জিনিস শিখে রাখবা যে ভাইয়া হাইড্রোজেন আয়ন সমান সমান আলফা ইন্টু সি, কে ইজ ইকুয়াল টু আলফা স্কয়ার সি। হাইড্রোজেন আয়ন মানে কি? হাইড্রোজেন আয়ন মানে হচ্ছে ঘনমাত্রা, কতটুকু বিয়োজিত হয়েছে ওই ঘনমাত্রার। লিখে নাও, খাতার মধ্যে লিখো, আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু পড়াবো না আজকে, অনেক পড়াইছি তোমাদেরকে, অনেক জ্বালাইছি। নেক্সট ক্লাস থেকে তোমাদের সিয়াম ভাইয়া ইনশাআল্লাহ চলে আসবে। এটা একটা সূত্র ধরতে পারো যে ভাইয়া এটা 3 নাম্বার সূত্র। সবাই বুঝতে পারছো? এটা তুলে নাও ভাইয়া। চাব্বির ভাইয়া আসেন, একটু দেখা দিয়ে যান। আরে আসেন, আরে আসেন। তোমাদের চাব্বির ভাইয়া একটু পরে ক্লাস নেওয়ার জন্য চলে আসবেন তোমাদের মাঝখানে। করতালির মাধ্যমে আমরা চাব্বির ভাইয়াকে আমন্ত্রণ জানাও। বামে আছে চাব্বির ভাই, ডানে আছে চিয়াম ভাই। আমার কোনো ভয় নাই, পরীক্ষায় ফেল করব তার কোনো সন্দেহ নাই। হ্যাঁ, একদিন একটা অঙ্ক একটা স্টুডেন্ট করতে দেওয়ার পরেও পাচ্ছিল না, তারপর একটা গলা কাটা আসলো, গলা কাটা এসে তার মতো তার গলাটাও কেটে দিল। বললো আমরা এখন টুইন, তুইও পারস না আমিও পারি না। তারা দুইজন মিলে এখন নতুন কাউকে খোঁজা শুরু করলো, যেও ম্যাথ পারে না। আমরা প্রিন হয়ে যাব, প্রিন হয়ে যাব, টুইন টু দুকোনো প্রিন। হ্যাঁ, তিনটা হইলে থ্রাইন, চারটা হইলে প্রাইন, পাঁচটা হইলে পেন্টাইন, কেমিস্ট্রির ভাষায় পন্টাইন। হ্যাঁ, রাইট 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 রাইট, সাব্বির ভাই রাইট। এই সবাই বুঝতে পারছো? এই দুইটা সূত্র কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, মনে রাখো। খাতায় তুলছ? খাতায় তুলছ? আজকে বহুত প্যারা দিছি, অনেক কিছু পড়ায় ফেলছি। দেখো দেখো আমরা কি কি পড়লাম প্রথম থেকে যদি আমরা একটু দেখো। প্রথমে যেটা তোমরা ভুল করো সেটা পড়ছি, তার পরবর্তীতে দেখো অম্লের ক্ষারকত্ব শিখছি, তার পরবর্তীতে ক্ষারকের অম্লত্ব শিখছি, রাইট? তার পরবর্তীতে কি শিখছি? আচ্ছা এটা মনে রাখবা কিন্তু, এক ক্ষারীয় অম্ল আর দ্বিক্ষারীয় অম্ল। তারপরে ক্ষারকের অম্লত্ব পড়ছি, পানির অটো আয়নিক গুণফল পড়ছি, কিভাবে হিসাব করব নিকাশ করব এই জিনিসগুলো শিখেছি। তার পরবর্তীতে 25 ডিগ্রি তাপমাত্রা আমরা এগুলো হিসাব করেছি। তার পরবর্তীতে দেখো বিয়োজন মাত্রা শিখছি, তার পরবর্তীতে অসওয়াল্ডের লঘুকরণ শিখছি, তারপর সেটা সূত্র বের করা শিখছি, সূত্র প্রুফ করা শিখছি, তারপরে পুরা থিওরিটা একটা সামারাইজ করে সূত্র লিখে দিয়েছি। আজকে তোমাদের মাথা নষ্ট করার জন্য এই জিনিসগুলো যথেষ্ট, কারণ একটু পরে তোমাদের সাব্বির ভাই আসবে, তোমাদের সাব্বির ভাইয়া যাতে তোমার মাথাটা খুব আউল ফাউল অবস্থায় পায়, যাই কারণে আজকের মাথাটা তোমাদের আমি নষ্ট করে দিয়েছি, যাতে করে সাব্বির ভাইয়া বিরক্ত করতে পারো। ভাই বুঝিনি, আর একবার বুঝান দেখি, প্রথম থেকে ক্যারিয়ন। হ্যাঁ ভাইয়া আমার বাসায় কারেন্ট ছিল না, ভাইয়া আবার প্রথম থেকে বুঝান। ঠিক আছে ভাইয়া, আবারও প্রথম থেকে ভিডিওটা দেখো। ঠিক আছে ভাইয়া, সবাই ভালো থাকবা, তোমাদের সবাইকে অনেক মিস করবো বাচ্চা কাচ্চারা। তোমাদের নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ সিয়াম ভাইয়া চলে আসবে, তবে কোনো সমস্যা নেই, আমি ফেসবুক গ্রুপে তো থাকবো, কোনো সমস্যা হলে আমাকে জানাবা ইনশাআল্লাহ। আমার ফোন নাম্বারটা পাবা না, চেয়েও লাভ নাই।
নাম্বার দিলে সমস্যাটা কোন জায়গায় জানো? কিছু কিছু স্টুডেন্ট আছে রাত 3টার সময় ফোন দিয়ে দেয়। ফোন দিয়ে বলে, আরে হ্যালো, আমি হ্যাঁ আসসালামু আলাইকুম, আরে আমি তো এই স্টুডেন্টের আব্বা বলতেছিলাম, আমার তো ওই স্টুডেন্ট পড়তে পড়তে সেন্সলেস হয়ে গেছে, এখন কি করবো? আমি কি করবেন মানে? আমি তো ডাক্তার না, আপনার পড়া পড়তে গিয়ে তো মাথাটা নষ্ট হলো। যাই হোক, সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করো বাচ্চা কাচ্চারা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।